আচ্ছা, হ্যালো। শোনা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা, আগের দিন যেটুকু পড়তে বলেছিলাম, তো সেটা নিশ্চয়ই পড়েছিস ইনিশিয়েশনটুকু। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। কারণ আজকে কিন্তু আমরা ইলংগেশন পড়বো। আ বাকি ইলংগেশন যদি ইনিশিয়েশন যদি কোনো কোয়েরিজ কমপ্লিট হয়ে গিয়ে থাকে তবেই আমরা ইলংগেশনে যাবো। আদারওয়াইজ আমরা সাইড বাই সাইড যেগুলো বলেছিলাম এক্সপেরিমেন্ট বা কিছু টপিক আছে অন্য, সেগুলো নিয়ে ডিসকাশন করবো। তো ক্যান উই স্টার্ট উইথ দ্য ইলংগেশন অর গো ফর সাম আদার টপিকস? মানে কোনো অন্য কিছু টপিক নিয়ে পড়লে সুবিধা হয়। কি করব বল? ইনিশিয়েশন নিয়ে কোনো কোয়েরিজ আছে? যেটা আগের দিন যে নোটটা দিয়েছিলাম সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে? লাস্টে একটা কম্প্যাক্ট নোট দেবো, মানে বানানো আছে। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। তাহলে আমার মনে হয় স্যার মিথাইল ট্রান্সফারেজ এর ব্যাপারে একটু বলবেন? কোনটা বল? মিথাইল ট্রান্সফারেজ? হ্যাঁ, মিথাইল ট্রান্সফারেজ বললি তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। মিথাইল ট্রান্সফারেজ হচ্ছে একটা এনজাইম, সেলের মধ্যেই থাকে এনজাইমটা। নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে এনজাইম মিথাইল গ্রুপকে ট্রান্সফার করে। এবার মিথাইল গ্রুপ হচ্ছে CH3 গ্রুপ। তো এই মিথাইল গ্রুপ সেল কোথা থেকে পায়? মিথাইল গ্রুপের সোর্সটা হচ্ছে এস অ্যাডিনোসাইল মিথিওনাইন। ঠিক আছে, স্যাম, আমরা শর্টে বলি স্যাম, এস অ্যাডিনোসাইল মিথিওনাইন। তো জেনারেলি এই মিথাইল ট্রান্সফারেজ স্যাম থেকে যখন মিথাইল গ্রুপটা ট্রান্সফার করেও কাকে দেয়? দুটো বেসে মিথাইলেশন হতে পারে, দুটো পার্টিকুলার বেসে। একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে সাইটোসিন। তাহলে দু রকমের মিথাইল ট্রান্সফারেজ হয়। একটা হচ্ছে ড্যাম মিথাইল ট্রান্সফারেজ আর একটা হচ্ছে ডিসিএম মিথাইল ট্রান্সফারেজ। ড্যাম স্ট্যান্ডস ফর ডিএনএ অ্যাডিনাইন মিথাইলেশন আর ডিসিএম স্ট্যান্ডস ফর ডিএনএ সাইটোসাইন মিথাইলেশন। হ্যাঁ, তো জেনারেলি মিথাইলেশনটা হয় অ্যাডিনিনের N6 পজিশনে আর সাইটোসিনের বোধহয় হয় C5 পজিশনে খুব সম্ভবত। তো এনিওয়েজ, কিন্তু যে কোনো অ্যাডেনিন বা যে কোনো সাইটোসিনেই যে মিথাইলেশন হয়ে যাবে এমনটা নয়। মিথাইলেশন সবসময় হয় একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আমরা বলতে কি বুঝি? যাকে সামনে দিয়ে পড়লে যেরকম দেখতে লাগে পিছন দিয়ে পড়লেও একই রকম দেখতে লাগে। যেমন ম্যাডাম, মালায়ালাম, এগুলোকে বলি আমরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ঠিক একইভাবে ডিএনএ এর মধ্যে যখন জিএটিসি সিকোয়েন্স থাকে, জিএটিসি, তোদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এটা প্যালিন্ড্রোমিক হলো কি করে? ডিএনএ যেহেতু ডাবল স্ট্র্যান্ডেড, তাই ডিএনএ এর ক্ষেত্রে প্যালিন্ড্রোমিক ব্যাপারটা হয় হচ্ছে ইনভার্টেড প্যালিন্ড্রোমিক নেচারে। মানে 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ড যদি জিএটিসি হয়, তুই যদি উল্টো দিকের 3 প্রাইম থেকে 5 প্রাইম এন্ডটা পড়িস তাহলে ভেবে দেখ জিএটিসি তুই পড়বি। বুঝতে পেরেছিস? জিএটিসি তার তলা দিয়ে যদি আবার উল্টো দিক থেকে পড়িস দেখবি সি এর সঙ্গে জি, টি এর সঙ্গে এ, এর সঙ্গে টি আর জি এর সঙ্গে সি। তাহলে অলটুগেদার আবার তুই উল্টো দিক থেকে যদি একইভাবে পড়িস তাহলে জিএটিসি দেখতে পাবি। এটাকে বলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তো এইরকম জিএটিসি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকলে তবেই মিথাইল ট্রান্সফারেজ, এবং থাকবেই সেটা অরিজিন অফ রেপ্লিকেশনেও থাকে বা জেনারেলি তোর ডিএনএ সিকোয়েন্সের মধ্যেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো আলটিমেটলি মিথাইলেশনটা হয় যেটা বললাম অ্যাডেনিন বা সাইটোসিনের মধ্যে। এবার আমার কথা হলো এই মিথাইলেশনের সিগনিফিকেন্সটা কোথায়, যেটা খুব ইম্পর্টেন্ট ইনিশিয়েশনের জন্য, ইনিশিয়েশন অফ রেপ্লিকেশনে। জেনারেলি অল ডিএনএ মলিকিউলস প্রেজেন্ট ইন দ্য ব্যাকটেরিয়াল বা যে কোনো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, আমরা প্রোক্যারিওটিক পড়ছি সেটাই বলি, প্রোক্যারিওটিক ক্রোমোজোমের মধ্যে যে কোনো জেনেটিক মেটেরিয়াল কিন্তু সেটা ফুললি মিথাইলেটেড থাকে। ফুললি মিথাইলেটেড মানে দুটো স্ট্র্যান্ডই, ডিএনএ এর দুটো স্ট্র্যান্ডই মিথাইলেটেড থাকে। বাট যে মুহূর্তে সে রেপ্লিকেশন হবে বলে দুটো স্ট্র্যান্ড সেপারেশন হচ্ছে, মানে দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড সেপারেট হচ্ছে এবং তাকে দেখা দেখি নতুন দুটো ডটার স্ট্র্যান্ড তৈরি হবে দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ডকে দেখে দেখে, সেই দুটো ডটার স্ট্র্যান্ড কিছুক্ষণের জন্য নন মিথাইলেটেড থাকে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য, মানে সবে নতুন তৈরি হয়েছে। এটার দুটো সুবিধে। কি সুবিধে? না, প্রথমত 1 নম্বর
দুটো সুবিধে কেন বলবো, তিনটে এর অ্যাডভান্টেজ রয়েছে এই হেমিমিথাইলেশনের। প্রথমত, যখন ওই যে বলেছি আগের দিন, আজকেও পড়বো আবার, যখন প্রুফ রিডিং হয় অর্থাৎ ডিএনএ এর মধ্যে কোথায় ভুল বেস ঢুকে গেছে এটাকে যখন আইডেন্টিফাই করতে হয়, তখন যে এই ভুল বেসটাকে আইডেন্টিফাই করতে আসে ডিএনএ পলিমারেজ 1, সে কি করে বোঝে যে ডিএনএ এর কোন স্ট্র্যান্ডে আমাকে এক্স্যাক্ট রিপেয়ারটা করতে হবে, মানে কাকে দেখে আমি বুঝবো কি করে কোথায় ভুলটা হয়েছে। তাহলে ও যে স্ট্র্যান্ডটা দেখে প্যারেন্টাল স্ট্র্যান্ড, যে স্ট্র্যান্ডটা দেখে ও মিথাইলেটেড, ও তখন বোঝে এটা হলো আমার রেফারেন্স স্ট্র্যান্ড, মানে এটাকে দেখে দেখে আমাকে বুঝতে হবে। আর যেটায় মিথাইলেশন নেই সেটা হলো ডটার স্ট্র্যান্ড, তার মানে আমাকে মিথাইলেটেড স্ট্র্যান্ডটাকে দেখে দেখে আমাকে নন মিথাইলেটেড স্ট্র্যান্ডের মধ্যে কোনো ভুল হয়েছে কিনা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেল? তাহলে এইভাবে ওর স্ট্র্যান্ড ডিসক্রিমিনেশনে সুবিধা হয় এবং অ্যাকর্ডিংলি ডিএনএ পলিমারেজ 1 এর কাজ করতে বা মানে অটোমেটিক্যালি যেটা রিপেয়ার সিস্টেম বলি আমি, রিপেয়ারিং করতে সুবিধা হয়। অর্থাৎ রেপ্লিকেশনে তো এমনি ভুলচুক কম হয়, তাও যদি ভুল হয়েও যায় সেটা খুব সহজেই রিপেয়ার হয়ে যায়। তাহলে নাম্বার ওয়ান, মিথাইলেশন এই ডিস্টিংগুইশে হেল্প করলো কোনটা নতুন আর কোনটা পুরনো। 2 নম্বর ব্যাপার হলো, তোরা নিশ্চয়ই, আমি আগের দিনও বলেছি, সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবেতেই তোরা বায়োটেকনোলজি বলে তোদের একটা 11-12 চ্যাপ্টার ছিল, রাদার 12-এ, আমি জানি। তো সেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের একটা কথা পড়েছিস, যেটা ব্যাকটেরিয়াই তৈরি করে, ব্যাকটেরিয়া থেকেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বেরোয়। তাহলে ব্যাকটেরিয়া তার, এবং আমরা জানি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ কি, তারা গিয়ে যখনই কোনো রেকগনিশন সিকোয়েন্স পায় তারা ক্লিভ করে দেয়। তো ব্যাকটেরিয়া তার নিজেরই বেরোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের হাত থেকে তার নিজেরই ডিএনএ কে কি করে প্রোটেক্ট করবে? ভায়া মিথাইলেশন। তাহলে এই যে ধর ব্যাকটেরিয়ার মধ্যে এমন কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে যার রেকগনিশন সিকোয়েন্স হচ্ছে জিএটিসি, কথার কথা বলছি, কিন্তু বাই চান্স যদি অ্যাডেনিন বা সাইটোসিন মিথাইলেটেড হয়ে যায়, তাহলে ওভারঅল ও আর অ্যাডেনিন বা সাইটোসিনটাকে আর রিড করতে পারে না। মানে মিথাইলেশন হয়ে যাওয়া মানে সেটাকে মাস্ক পরিয়ে দেওয়া সেই বেসটাকে, ওভারঅল সেই বেসটাকে আর এনজাইম দেখতে পায় না। তাহলে অটোমেটিক্যালি তাহলে অটোমেটিক্যালি ডিএনএস তাহলে অটোমেটিক্যালি ব্যাকটেরিয়াল ডিএনএ প্রোটেক্ট দেয়ার ওন ডিএনএ ফ্রম দেয়ার ওন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রাইট? এই সিস্টেমটাকে আমরা বলি রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, পড়েছি সেটা আরএম সিস্টেম। মানে একদিকে বাইরের থেকে আসা ডিএনএ কে রেস্ট্রিক্ট করবে আর নিজের ডিএনএ কে মডিফাই করে দিয়ে, হ্যাঁ, নিজেরই প্রোডাক্ট, নিজেরই বেরোনো এনজাইমের থেকে নিজের ডিএনএ কে রক্ষা করবে। 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হলো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো এই হেমি মিথাইলেটেড অবস্থায় এই নতুন তৈরি হওয়া ডিএনএ স্ট্র্যান্ডটা প্লাজমা মেমব্রেনের কাছে এগিয়ে যাবে, সিকুয়েস্টার হবে, প্লাজমা মেমব্রেনকে এনশিওর করবে যাতে সেলটা প্রপারলি, মানে কি বলবো ওটাকে, আমরা জানি যখন একটা সেলের মধ্যে যখন সেল ডিভিশন হয়ে যায়, মানে সেল ডিভিশনকে এনশিওর করে সোজা কথায় বলতে গেলে, যাতে একটা সেল থেকে দুটো সেল হয়, এবং নট অনলি দুটো সেল হয়, এই যে রেপ্লিকেশন হয়ে যে নতুন নতুন দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়েছে যারা ইকুয়ালি দুটো ডটার স্ট্র্যান্ডের মধ্যে ইকুয়ালি সেগ্রিগেট হতে পারে, সেই ব্যাপারটাকে এই হেমি মিথাইলেটেড স্টেট এনশিওর করে। কারণ যদি এই প্রসেসগুলোতে একটু আধটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু, বা এই লাস্ট প্রসেসটা স্পেশালি যদি দুটো স্ট্র্যান্ডই মিথাইলেটেড হয়ে যায় তাহলে কিন্তু প্রপারলি সেগ্রিগেট হতে পারতো না। এই তিনটে কাজ আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের হাত থেকে নিজের ডিএনএ কে প্রোটেক্ট করা, একটা বললাম যে প্রপার যাতে ডটার স্ট্র্যান্ডের মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ সেগ্রিগেট হতে পারে ফলোড বাই দ্য রেপ্লিকেশন প্রসেস, সেই ব্যাপারটাকে এনশিওর করা, আর রিপেয়ার প্রসেসটাকে আরো বেশি অ্যাকিউরেট করতে পারা হেমি মিথাইলেটেড অবস্থায়। বোঝা গেছে? এই হলো মিথাইলেশনের সিগনিফিকেন্স। ক্লিয়ার হয়েছে? বল কোনো প্রশ্ন থাকলে। বুঝেছিস? সেগ্রিগেশন মানে 3 নম্বর পয়েন্টটা এবার বলবেন? সেগ্রিগেশন কথাটার মানে হলো বললাম যেটা, যে ধর একটা সেলের মধ্যে যখন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে তাহলে তো একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে গেল, তাই তো? মানে তাই তারাই তো রেপ্লিকেশন মানেই তো তাই, প্রতিলিপি গঠন। মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হলো এবং দুটো ডিএনএ নিয়ে একটা সেল কি করবে? সে তো ডিভিশন হবে, এরপর সেল ডিভিশন হবে, ডিভিশন হয়ে গেলে একটা সেল থেকে দুটো সেল তৈরি হলে সেই একটা করে ডিএনএ তো এক একটা সেলের মধ্যে যাবে না? তাহলে যাতে প্রপারলি একটা সেলের মধ্যেই একটা ডিএনএ যায়, মানে দুটো সেলের মধ্যে সমান ভাগে ভাগ হয়, এই নয় যে একটা সেলের মধ্যে দুটো ডিএনএ চলে গেল আর একটা সেল কিছুই পেলো না, এটা যেন না হয় এই ব্যাপারটাকে মিথাইলেশন এনশিওর করে থাকে বা হেমি মিথাইলেটেড স্টেট। বোঝা গেছে? আচ্ছা স্যার।
আর বল, মানে এখনো যদি কোনো জায়গায় ক্লিয়ার না হয়ে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারিস। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নে, ক্লিয়ার করে নে। আর কোনো বক্তব্য ইনিশিয়েশন নিয়ে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি তাহলে কিন্তু এবার। আচ্ছা, আজকে আমি না হয় একটু আস্তে আস্তেই বলবো, খুব তাড়াতাড়ি করে কিছু বলবো না। আমি শেয়ার স্ক্রিন করলাম, তোরা দেখ, ঠিক আছে? আচ্ছা, ইলংগেশন না হয় আমি বলবো পরে, তার আগে আমি একটা আলাদা করে তোদের জন্য একটা নোট আমি বানিয়েই রেখেছি, বুঝেছিস? সেটা হচ্ছে অ্যাজ পার সিলেবাস, একদম সিলেবাস ওয়াইজ, ঠিক আছে? আহ, দেখে নে, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে, ইলংগেশনে যাবো পরে, অসুবিধে নেই সেটা। প্রথম যে টপিকটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল রেপ্লিকেশন আর বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝি। ইউনি ডাইরেকশনাল কথাটা মানেই হচ্ছে যে রেপ্লিকেশন একটা নির্দিষ্ট এক দিকে হয়, মানে একমুখী যাকে বলে। আর বাই ডাইরেকশনাল কথাটার মানে হচ্ছে উভমুখী, বোথ ওয়ে। এটা নিশ্চয়ই জানা আছে, বাই মানে দুটো আর ইউনি মানে হচ্ছে সিঙ্গেল। তাহলে এবার দেখ লেখাটা একটু পড়। রেপ্লিকেশন আসতে পারে ডিফারেন্স, তোদের কিন্তু এই হোমওয়ার্ক গুলো থাকলো, একটু আমায় করে দেখাবি। দ্য ডিফারেন্স এখান থেকে যে পেয়ে যাবি, ডিফারেন্স কলাম করে একদম, ইউনি ডাইরেকশনাল ভার্সেস বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন। দেখ শুরু করছি। দেখ, রেপ্লিকেশন স্টার্টস এট আ পয়েন্ট অন দ্য ক্রোমোজোম। আগের দিন এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। একটা পার্টিকুলার জায়গা থেকে শুরু হয়, যাকে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন, where the two parental strands begin to separate। অর্থাৎ যে জায়গা থেকে, যে পার্টিকুলার পয়েন্ট থেকে দুটো ডিএনএ স্ট্র্যান্ড আলাদা হতে বা সেপারেট হতে শুরু করে, এই পয়েন্টটাকে আমরা অরিজিন বলে থাকি। আরো ভালো করে বলতে পারি অরিসি বলে থাকি, আগের দিন লিখিয়ে দিয়েছি। অ্যাডিশন অফ কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডস to form two new strands takes place along both parent strands template starting from that point। ওই পয়েন্টটার থেকে শুরু করে নতুন নতুন স্ট্র্যান্ড ঢোকা শুরু হয়। 1 মিনিট ধর তো, 1 মিনিট ধর, ফোন আসছে। আচ্ছা, কি বললাম? হ্যালো, হ্যাঁ কি বললাম তাহলে? ওই পার্টিকুলার জায়গা থেকে, ওই পার্টিকুলার অরিজিন থেকে, হ্যাঁ, নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করা শুরু হয়। ঠিক আছে, দুটো 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 প্যারেন্টাল স্ট্র্যান্ড আলাদা হয়ে গেছে, মানে দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ডকে রেফারেন্স ধরেই দুটো নতুন নতুন ডটার স্ট্র্যান্ড তৈরি হয়। এই জন্যই বলি একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। নিচে ছবি আছে, দেখতে পাচ্ছি আমরা ছবিটা, ভালো করে খেয়াল কর। দেখ, দিস ইজ দ্য ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার দেখ একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এসে কিন্তু সেপারেট হওয়া শুরু করলো সাপোজ। এবার দেখ রেপ্লিকেশন আলটিমেটলি গোয়িং অন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে একটা হয়, আর একটাও হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে, কিন্তু একটা হয় কন্টিনিউয়াসলি আর একটা হয় ডিসকন্টিনিউয়াসলি। ওই জন্য ডিসকন্টিনিউয়াসলি মানে খেপে খেপে হয়, ধীরে ধীরে হয়। এবং সেই জন্য ওভারঅল রেপ্লিকেশন প্রসেসটাকে আমরা সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস বলে থাকি, যেটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়, যেটাতে এটা ল্যাগিং স্ট্র্যান্ড বলি আমরা। তাহলে কি বলছে? দেখ, ইন ইউনিডিরেকশনাল রেপ্লিকেশন গ্রোথ প্রসিডস along both strands in the same direction leading from the origin। আবার বলছি দেখ, ভালো করে খেয়াল কর। ইন ইউনিডিরেকশনাল রেপ্লিকেশন মানে একটা নির্দিষ্ট দিকেই কিন্তু হবে। গ্রোথ প্রসিডস অর্থাৎ নতুন ডটার স্ট্র্যান্ড যে তৈরি হচ্ছে, গ্রোথ প্রসিডস অ্যালং বোথ স্ট্র্যান্ডস ইন দ্য সেম ডিরেকশন লিডিং ফ্রম দ্য অরিজিন। সেম ডিরেকশন মানে একই দিকে। অ্যালং Along one of the parental template strands, synthesis of new complementary strand takes place by the continuous addition of nucleotides to the available 3 end of the forming strand। মানে 5 থেকে 3 এর দিকে যায়। তাহলে the growing strand is called the leading strand or the continuous strand। The 5 end of this strand is located at the origin, শুরুতে থাকবে, at its 3 end at the moving replication fork, that is the progressing point of separation of the parental strand। এটা হচ্ছে progressing end, এই জায়গাটা, সরি আমি এখানে মাউসটা দেখাচ্ছি, দেখ দিস ইজ দ্য প্রোগ্রেসিং এন্ড। তাহলে দিস ইজ দ্য 5 এটা হচ্ছে ডটার স্ট্র্যান্ড, ভালো করে খেয়াল কর, এটা হচ্ছে 5। আবার বলছি, দ্য 5 এন্ড অফ দিস স্ট্র্যান্ড ইজ লোকেটেড এট দ্য অরিজিন, ঠিক আছে, যেখান থেকে সেপারেশন হওয়াটা শুরু হয়েছে, and its 3 end at the moving replication fork। ঠিক
ঠিক রেপ্লিকেশন ফর্কটা যেদিকে মুভ করছে, অর্থাৎ এই স্ট্র্যান্ডটা আরো খুলবে, মানে এইদিকে মুভ করছে, এবং স্ট্র্যান্ডের গ্রোয়িংটা কিন্তু সেই দিকেই হচ্ছে। ওকে, তাহলে আবার বলছি, ইউনিডাইরেকশনাল রেপ্লিকেশন অফ ডিএনএ, behind the replication fork one new DNA strand grows continuously and the other grows as a series of fragments that are eventually linked together. The overall growth of both new strands is in the direction of the মুভিং ফর্ক। ঠিক আছে, দুটোই কিন্তু হয়, যেদিকে ফর্কটা মুভ করছে সেই দিকেই কিন্তু ডিরেকশনটা হচ্ছে, এই জন্য এটাকে বলি আমরা ইউনিডাইরেকশনাল রেপ্লিকেশন। দেখতে পাচ্ছি সেই যে দেখ, দিস ইজ কল্ড লিডিং স্ট্র্যান্ড, যেটা কন্টিনিউয়াসলি হচ্ছে, ছবি দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ এই যে এটা লিডিং স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। আর এইটা দেখ, ডিরেকশন যেহেতু ঠিক থাকতে হবে, দেখ 5 প্রাইম থেকে 3 প্রাইম এটাও যাচ্ছে, কিন্তু সেমি ডিসকন্টিনিউয়াসলি, ওখান থেকে ফ্র্যাগমেন্ট ফর্মেশন হচ্ছে। ওকে, এন্ড ফাইনালি উই গেট দ্য প্রোডাক্ট, তারপরে এগুলো আস্তে আস্তে জয়েন হয়ে যায় এন্ড কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। ওকে, দ্য আদার পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, the other polynucleotide strand দেখতে পাচ্ছি আমরা being formed is called the lagging strand or the discontinuous strand. The elongation of this strand takes place by a somewhat modified mechanism. In contrast to the leading strand, the lagging strand has its 3' position at the origin, উল্টোটা হয়, and its 5' position at the replication fork, ঠিক উল্টোটা। আমরা লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি দেখেছিলাম, 5 প্রাইম পজিশনটা ছিল অরিজিনের দিকে আর 3 প্রাইম পজিশনটা ছিল রেপ্লিকেশন ফর্কের দিকে, এখানে উল্টোটা। If nucleotides were sequentially added to the end of the lagging strand at the replication fork, then the strand's growth would proceed in a 3 prime to 5 prime direction. আবার বলছি, যদি নিউক্লিওটাইডস কোনো সিকোয়েন্সিয়ালি ল্যাগিং স্ট্র্যান্ডের শেষে, তাহলে ডিরেকশনটা হয়ে যেত 3 প্রাইম টু 5 প্রাইম, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, কারণ রেপ্লিকেশন সবসময় যে ডিরেকশনে হতে হবে সেটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাই ব্যাপারটাকে একটা অন্য মডেলে, ট্রম্বন মডেল পরে পড়বো, হ্যাঁ। এন্ড খুব ইম্পর্টেন্টলি ভালো করে দেখতে, দিস ইজ কল্ড অরিজিন, মানে এখান থেকে সেপারেশন হওয়াটা শুরু হয়েছে, দেখ অরিজিন পয়েন্টটা লেখা রয়েছে, দিস ইজ দ্য অরিজিন পয়েন্ট, এই 5 প্রাইম বা 3 প্রাইম, দিস ইজ দ্য অরিজিন পয়েন্ট। ওকে, তো ওই জন্য বলছে দিস ডাজ নট অকার, এটা কখনোই হওয়া সম্ভব নয়। ইনস্টেড গ্রোথ টেকস প্লেস বাই দ্য সিনথেসিস অফ আ নাম্বার অফ শর্ট পলিনিউক্লিওটাইড চেইনস। যেহেতু 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনের রেপ্লিকেশন কখনোই হওয়া সম্ভব নয়, তাহলে উল্টো ডিরেকশনে যখন হচ্ছে তার ডিরেকশনটাকে ঠিক রাখবো বলে, তাই সেখানে ছোট্ট ছোট্ট আকারে, ওই জন্য সিনথেসিস অফ আ নাম্বার অফ শর্ট পলিনিউক্লিওটাইড চেইনস বিটুইন দ্য রেপ্লিকেশন ফর্ক এন্ড দ্য অরিজিন, and each short chain is laid down in the direction 5 prime to 3 prime, and these are latter linked together and to the 5 prime end of the lagging strand. As a result, the overall direction of growth of the lagging strand is the same as that of the leading strand. ভেবে দেখ, ওভারঅল ডিরেকশনটা কিন্তু সেমই থাকলো, কি সেই ডিরেকশনটা 5 প্রাইম টু 3 প্রাইম, সেই জন্য বলছি আমরা ইউনিডাইরেকশনাল। তাহলে দ্য আনইউজুয়াল গ্রোথ প্যাটার্ন that characterizes the synthesis of lagging strand explain why it is also referred to as the discontinuous strand, সেটা আমরা পরে পড়বো। এবং যেহেতু একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াস হয় আর একটা ডিসকন্টিনিউয়াসলি হয়, ওই জন্য ওভারঅল রেপ্লিকেশন প্রসেসকে সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রেজাল্ট অফ বাই ডাইরেকশনাল রেপ্লিকেশনস। ভালো করে খেয়াল কর, কাকে বলছি আমরা এখানে বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স। দেখ ভালো করে প্রথম ছবিটাকে দেখ, এটা হচ্ছে একটা লম্বা একটা বড় সড়ো ডিএনএ স্ট্র্যান্ড, দেখতে পাচ্ছি আমরা এখানে, উপরের স্ট্র্যান্ডটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আর তলার স্ট্র্যান্ড হচ্ছে অবভিয়াসলি অ্যান্টি প্যারালাল 5 প্রাইম থেকে 3 প্রাইম। আমরা যদি ধরে নিই মাঝখানে এরকম অরিজিন পয়েন্ট থেকে, কোনো একটা সাইডে নয়, ইউনিডাইরেকশনালে যেমন আমরা দেখেছিলাম একটা পার্টিকুলার সাইড থেকে অরিজিন শুরু হয়, বাই ডাইরেকশনাল ক্ষেত্রে মাঝামাঝি একটা পয়েন্ট থেকে অরিজিন অফ রেপ্লিকেশন শুরু হয়। হওয়ার পর খেয়াল করে দেখ, দুদিকেই কিন্তু রেপ্লিকেশন তার নির্দিষ্ট অভিমুখে কিন্তু চলছে। খেয়াল কর ভালো করে, দেখতে পাচ্ছিস ব্যাপারটা সেম, মানে ইউনিডাইরেকশনাল আর বাই ডাইরেকশনাল ডিফারেন্সটা হলো যে কোনো একদিকে হচ্ছে, এটা দুদিকেই হচ্ছে। তাহলে দেখ এখানে আবার বলছি, ইউনিডাইরেকশনাল রেপ্লিকেশনে একটাই রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, বাই ডাইরেকশনালে দুটো রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এবং দুটো রেপ্লিকেশন ফর্ক মনে রাখবি একে অপরের থেকে মানে ডিফারেন্ট, মানে অপোজিট ওরিয়েন্টেশনে সারা সবসময় মুভ করে। মানে এই যদি এই রেপ্লিকেশন, ভালো করে ছবিটা দেখ আমার মাউসটা, এই রেপ্লিকেশন ফর্কটা যদি এই দিকে মুভ করে, মানে এই চেনটা যদি ওই অনেকটা ওই যে কোনো মানে প্যান্টের জিপের মতো যদি বলি, এই জিপটা যদি এই ওরিয়েন্টেশনে ওপেন হয়, তাহলে এই দিকের জিপটা কিন্তু
এই দিকে ওরিয়েন্টেশন হবে। মানে দেখ এই রেপ্লিকেশন ফর্ক এটা যদি চেন হয় তাহলে চেনের অভিমুখটা এই দিকে খুলবে আর এই দিকে চেনের অভিমুখটা এই দিকে খুলবে, মানে জাস্ট কেউ কারোর মুখোমুখি হবে না, জাস্ট অপোজিট ওরিয়েন্টেশনে। মাথায় থাকবে তাহলে ডিফারেন্স এখান থেকে চলে আসছে, যেখানে ইউনিডাইরেকশনালে একটা রেপ্লিকেশন ফর্ক থাকে, বাই ডাইরেকশনালে দুটো রেপ্লিকেশন ফর্ক থাকে, যারা মুভ অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন ইন অপোজিট direction, okay, behind each fork, and one new DNA strand যেখানে আপাতত সেম, যেখানে একটা ডিএনএ স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি গ্রোথ হবে এবং আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড অবভিয়াসলি যেটা তোমার discontinuously growth হবে, and finally at the end of the day the overall growth of the both sets of new strands in the direction of the moving forks. Okay, and finally we get the two different DNA strands and double stranded DNA, মানে দুটো এই টোটাল ডিএনএ থেকে আমরা টোটাল দুটো ডিএনএ পেয়ে যাবো আর কি। কিন্তু যেহেতু এটা একসঙ্গে দুটো অভিমুখে রেপ্লিকেশন চলছে তাই এটাকে বাই ডাইরেকশনাল রেপ্লিকেশনস বলা হয়ে থাকে। এখানে বলেই দিচ্ছে ইন বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন, ছবিতে দেখলাম টু রেপ্লিকেশন ফর্কস আর ফর্মড at the origin and this move away from the origin in both directions as the parental double helix is separated. ঠিক একইভাবে তারপর যেরকম হওয়া উচিত স্ট্র্যান্ড সেপারেশনের পর the synthesis of the complementary strands also occur in both directions. Behind each fork there is a set of leading and lagging strands. তোদের নিশ্চয়ই এখন এইটুকু আইডিয়া হয়ে গেছে, আগেও পড়েছিস। লিডিং মানে যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমে হয় এবং কন্টিনিউয়াসলি হয়, আর ল্যাগিং এটাও 5 প্রাইম থেকে 3 প্রাইমে হয় কিন্তু ডিসকন্টিনিউয়াসলি হয়, ফ্র্যাগমেন্ট ওয়াইজ হয়, তাকে আমরা ল্যাগিং স্ট্র্যান্ড বলি। ল্যাগিং মানে থেমে থেমে হয়। As in the case of unidirectional replication, elongation of the two leading strands is continuous, whereas the elongation of the two lagging strand is discontinuous. আবার বলছি, as in the case of unidirectional replication, elongation of the two leading strand is continuous, whereas elongation of the two lagging strand is discontinuous. এটা কিন্তু দুটো ক্ষেত্রেই সত্যি। It is to be noted that regardless of whether the replication is unidirectional or bidirectional, the addition of nucleotides always occur in the direction from 5 prime to 3 prime. As new nucleotides are added to the available 3 prime ends, ওই available 3 prime ends টাই প্রোভাইড করে হচ্ছে প্রাইমার, যে কিনা ফ্রি 3 prime হাইড্রক্সিল গ্রুপ প্রোভাইড করে থাকে of either the continuous strand or the discontinuous strand, whatever it is. Discontinuous synthesis of lagging strand was first demonstrated by Okazaki, Reishi's Okazaki, একজন জাপানিজ ছিলেন বোধহয়। Okazaki কি করেছিলেন? Okazaki incubated E. coli cells in a medium containing tritiated thiamine, মানে রেডিও আইসোটোপ ইউজ করেছিলেন, হাইড্রোজেনের রেডিও আইসোটোপ, এটাকে বলি আমরা ট্রিটিয়েটেড। হাইড্রোজেন তো নরমালি H1, তো এখানে রেডিও আইসোটোপ হাইড্রোজেন হচ্ছে H3। হ্যাঁ, এই রেডিও আইসোটোপ হাইড্রোজেন যে ইউজ করেছেন এটাকে আমরা ট্রিটিয়েটেড থায়ামিডিন বলি, অর্থাৎ থায়ামিডিনের হাইড্রোজেনটাকে রেডিও অ্যাক্টিভ হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করেছিলেন। কি করলেন বলছে, ওকাজাকি ইনকিউবেটেড E. coli cells in a medium containing tritiated thiamine for every short periods of time, অর্থাৎ 15 সেকেন্ড অন্তর অন্তর এরকম ট্রিটিয়েটেড থায়ামিন অ্যাড করছিল ডিএনটিটি হিসেবে, সাবস্ট্রেট হিসেবে, and then examined the distribution of the radioisotope in the newly synthesized DNA. নতুন তৈরি হওয়া ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে এই রেডিও আইসোটোপ বা রেডিও লেভেল থায়ামিডিনটা কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য উনি দেখলো the radioisotope was found in a number of polynucleotides now referred to as Okazaki fragments. দেখলো যে 1000 থেকে 2000টা নিউক্লিওটাইডের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকছে। And when pulsed cells were transferred to unlabeled medium for varying lengths of time prior to analysis, the radioactive level was recovered in much longer stretches of DNA. So this is because the Okazaki fragments produced during the short tritium pulse had been linked together and connected to the 5 prime end of the lagging strand. ওই যে প্রথম অবস্থায় যে অল্প অল্প খেপে খেপে ও ট্রিটিয়েটেড থায়ামিডিন পেয়েছিল, পরবর্তীকালে যখন ফুল রেপ্লিকেশন হয়ে যাবার পরও দেখছে, তখন দেখছে একটা কন্টিনিউয়াস লেভেলে ও ট্রিটিয়েটেড থায়ামিন পাচ্ছে। তার মানে এই যে তৈরি হওয়া ফ্র্যাগমেন্টেড স্ট্র্যান্ডস তারা কিন্তু পরবর্তীকালে জুড়ে গিয়ে একটা লং কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি হয়ে যায়। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ওকাজাকি ফ্র্যাগমেন্টস তৈরি হয় কিন্তু আরো ছোট, মাত্র 100 থেকে 200 নিউক্লিওটাইডস লং। And bidirectional replication of DNA is the mechanism employed in all eukaryotic and most prokaryotic cells. Our unidirectional replication is rare and appears to occur in only a limited number of prokaryotes. Clear? These are the point. বল কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে যে the difference, আমি আবার বলছি প্লিজ এটা একটা ডিফারেন্স করে রাখবি কলাম করে, যে what is the basic difference between the unidirectional and bidirectional replications. বল, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস।
ইউনিডাইরেকশনাল আর বাইডাইরেকশনাল। যে রেপ্লিকেশন একটা নির্দিষ্ট ডিরেকশনে হয়, হ্যাঁ, একটা ডিএনএ এর মধ্যে, সেটাকে বলি ইউনিডাইরেকশনাল উইথ কন্টেনিং সিঙ্গেল রেপ্লিকেশন ফর্কস। আর বাইডাইরেকশনাল দুটো আলাদা আলাদা দিকে হবে বা দুটো অপোজিট ওরিয়েন্টেশনে হবে একই ডিএনএ মলিকিউলের মধ্যে, হ্যাঁ, এবং সেটা রেপ্লিকেশন ফর্ক একে অপরের থেকে দূরে সরতে থাকবে সবসময়, কিন্তু রেপ্লিকেশন অভিমুখ অবভিয়াসলি সেম থাকবে, মানে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে। ঠিক আছে, তাকে বলি আমরা বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন। বল, কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু এই এক্সপেরিমেন্টটা বুঝেছিস তো, ট্রিটিয়েটেড থায়ামিনের এক্সপেরিমেন্টটা, এটা কিন্তু আসতে পারে যে কি করে, যদি বলে কি করে প্রমাণ করবে তুমি ওখান থেকে ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, মানে ফ্র্যাগমেন্টটা যে 1000 থেকে 2000 নিউক্লিওটাইড লং, তখন কিন্তু একমাত্র প্রমাণ করার উপায় কিন্তু এইভাবে। এটাকে বলে পালস চেস এক্সপেরিমেন্ট। পালস চেস মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রিটিয়েটেড থায়ামিন দিয়ে আমি চেস করছি যে সেটা কতটা কতটা এক্সটেন্ড করলো বা কতটা জায়গা জুড়ে রইলো। এটা দেখে দেখে আমরা বুঝতে পারি সেটা আদৌ, মানে অনেকটা কি ওই অনেকটা যা বললে বুঝবি, কাউকে কোনো খাবার খাইয়ে এবং তার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমি ইয়ে করে, মানে এক্সামিন করে আমি দেখছি খাবারটা কতটা গিয়ে পৌঁছলো কি পৌঁছলো না, কোথায় গিয়ে পৌঁছলো, ব্যাপারটা এরকম। আচ্ছা, নেক্সট টপিকে চলে যাচ্ছি তাহলে আমি। ইউনি ডাইরেকশনাল বাই ডাইরেকশনাল যদি তোদের বোঝা হয়ে গিয়ে থাকে, রেপ্লিকেশন অ্যাজ আ সেমি কনজারভেটিভ প্রসেস। আই থিঙ্ক এটা তোদেরও নিশ্চয়ই আইডিয়া আছে। মেসেলসন অ্যান্ড স্ট্যালের এক্সপেরিমেন্ট। আগে আমাকে বল, মেসেলসন অ্যান্ড স্ট্যালের এক্সপেরিমেন্ট তোরা ক্লাস 11-12-এ পড়েছিস না পড়িসনি? কেউ একজন একটু রিপ্লাই দে যে ইয়েস অর নো। জানা আছে? স্যার আমাদের তো ছিল না, কেন? 11-12-এ? আমাদের শুধু স্টেটমেন্টটা ছিল যে রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ প্রসেস। আচ্ছা, সেমি কনজারভেটিভ বলতে আমরা কি বুঝি সেটা একটু বল। হোয়াট ডু ইউ মিন বাই দ্য সেমি কনজারভেটিভ প্রসেস? এটা একটু বলে দে, তাহলে আমার বোঝাতে তাড়াতাড়ি সুবিধা হবে। এনিওয়ান, যে কেউ বলতে পারিস। হোয়াট ডু ইউ মিন বাই দ্য সেমি কনজারভেটিভ? সৌভিক বল। সেমি কনজারভেটিভ মিন্স যে কোনো একটা স্ট্র্যান্ড সেটা মিন্স অ্যাজ ইট ইজ থেকে যাবে, while আরেকটা যেটাকে আমরা প্যারেন্টাল স্ট্র্যান্ড প্যারেন্টাল বলছি। স্ট্র্যান্ড বলি, আর ভেরি গুড। আরেকটা মিন্স তার সঙ্গে একটা নতুন স্ট্র্যান্ড চলে আসবে মিন্স। ঠিক ঠিক। তাহলে আমাকে যদি প্রুফ করতে বলে পরীক্ষায় যে যদি রেপ্লিকেশন কনজারভেটিভ হতো তাহলে কি হতো, একটু বল আমাকে কেউ, এনিওয়ান। যদি রেপ্লিকেশন, ধর কথার কথা, যদি রেপ্লিকেশন কনজারভেটিভ হতো তাহলে কি হতো? দুটো স্ট্র্যান্ড যেটা মিন্স ছিল মিন্স প্যারেন্টাল জেনারেশনে ওই দুটোই মিন্স থেকে যেত সবসময়, নতুন ঠিক। কোনো আর কিছু নতুন আসতো না। নতুন কিছু আসতো না বলবো না, নতুন ধরে নিতে হতো যে দুটো ডটার স্ট্যান্ড দুটো প্যারেন্টাল স্ট্যান্ডের মধ্যেই থেকে যেত, তারা সেপারেট হতো না, এবং তাদেরকে দেখা দেখি আলাদা করে নতুন দুটো স্ট্র্যান্ড তৈরি হতো, দুটোই ডটার স্ট্র্যান্ড, এরকম কিছু। তাহলে এটাকে বলতাম আমরা কনজারভেটিভ রেপ্লিকেশন। হ্যাঁ, আরেকটা মডেল প্রপোজ করা হয়েছিল যেটাকে বলা হতো ডিসপারসিভ মডেল। ডিসপারসিভ মডেলটা ব্যাপারটা এরকম, খুবই ওটা বাজে ব্যাপার আর কি। মানে প্যারেন্টাল স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাবার পর নতুন যে ডটার স্ট্র্যান্ড তৈরি হবে সেটা এরকম ভাবে তৈরি হবে প্যারেন্টাল ডটার প্যারেন্টাল ডটার প্যারেন্টাল ডটার, মানে এরকম মিক্স চাউমিনের মতো। হ্যাঁ, মানে আমাকে আলটিমেটলি মেসেলসন এন্ড স্ট্যাল প্রুফ করেছিলেন যে বাদবাকি দুটো মডেল একদম ফেক, ওটা বাস্তবে সম্ভব নয়। তো সেমি কনজারভেটিভটাই বাস্তবে পসিবল, এবং সেটা কি করে প্রুফ করেছিলেন সেটা আমরা দেখব। দেখ, ভালো করে খেয়াল করবি, এই এক্সপেরিমেন্ট মানে এইগুলোই কিন্তু পরীক্ষায় আসার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাকে বলে একদম। যে রেপ্লিকেশন অ্যাজ আ সেমি কনজারভেটিভ প্রসেস। দেখ, although semi-conservative replication of DNA was predicted by the original Watson-Crick model, আমরা নিশ্চয়ই জানি ওয়াটসন এন্ড ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার প্রপোজ করেছিলেন এবং এর জন্য তারা নোবেল প্রাইজও পেয়েছিলেন। ইট ওয়াজ নট ভেরিফাইড আনটিল দ্য ক্লাসিক স্টাডিজ অফ মেসেলসন অ্যান্ড স্ট্যাল, দুজন আলাদা আলাদা সায়েন্টিস্ট। At the time of their experiments, two other modes of replication were deemed equally feasible. হ্যাঁ, তারা যখন এক্সপেরিমেন্টটা করছে তখন সবাই বলছে যে কেন কনজারভেটিভ হবে না বা কেন ডিসপারসিভ হবে না। সেই দুটো মডেল কি কি বলছে? কনজারভেটিভ রেপ্লিকেশন, আমি আবার বলছি কনসেপ্টটা ক্লিয়ার করবি, ইউনিভার্সিটি পরীক্ষায় কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসবে। আবার বলছি, ঠিক আছে, যে কনজারভেটিভ রেপ্লিকেশন হলে কি হতো বা ডিসপারসিভ হলে। কনজারভেটিভ রেপ্লিকেশন ইন হুইচ বোথ স্ট্র্যান্ডস অফ দ্য প্যারেন্ট ডাবল হেলিক্স উড বি কনজার্ভড, যেটা আমি বললাম প্যারেন্টাল স্ট্র্যান্ড সেপারেট হতো না, and the new DNA molecules would consist of two newly synthesized strands. নরমালি কি হয়, দুটো প্যারেন্টাল স্ট্র্যান্ড আলাদা হয়ে যায় এবং এক একটা প্যারেন্টাল স্ট্র্যান্ডকে দেখে দেখে আরেকটা ডটার স্ট্র্যান্ড তৈরি হয়, মানে ব্যাপারটা এরকম প্যারেন্ট ডটার। আর কনজারভেটিভে কি হচ্ছে, প্যারেন্ট তাকে দেখা দেখি ডটার।
আর ডিসপারসিভ রেপ্লিকেশনে কি হয় বলছে, ইন হুইচ রেপ্লিকেশন উড ইনভলভ ফ্র্যাগমেন্টেশন অফ দ্য প্যারেন্ট ডাবল হেলিক্স। বলছে প্রথমেই প্যারেন্টাল দুটো স্ট্র্যান্ডকে, যেটা প্যারেন্টাল স্ট্র্যান্ড থাকছে সবসময় শুরুতে, সেই প্যারেন্টাল স্ট্র্যান্ডটাকে ফ্র্যাগমেন্টেড করে দিচ্ছে, ঠিক আছে, মানে পুরো একদম ওই কিমার মতো করে দিচ্ছে, ঠিক আছে, চপ আউট করে দিচ্ছে ফ্র্যাগমেন্টেড ওয়েতে। হওয়ার পর তার মাঝে মাঝে নাকি ডটার স্ট্র্যান্ড ঢুকে যাচ্ছে, মানে যে বললাম প্যারেন্ট ডটার এরকম। ওই জন্য বলছে, ইন হুইচ রেপ্লিকেশন উড ইনভলভ ফ্র্যাগমেন্টেশন অফ দ্য প্যারেন্ট ডাবল হেলিক্স and the interspersing of pieces of the parent strands with newly synthesized strand. ইন্টারস্পার্সিং কথাটার মানেই হচ্ছে ইন বিটুইন, মানে দুটো প্যারেন্ট স্ট্যান্ডের মাঝখানে একটা করে ডটার স্ট্যান্ড ঢুকে যাচ্ছে, দেয়ার বাই ফর্মিং দ্য টু নিউ ডাবল হেলিসেস। তাহলে দুটো যে নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি হচ্ছে, দুটোর মধ্যেই নতুনত্ব। কেন নতুনত্ব? ওই যে প্যারেন্ট ডটার সব মিক্সড হয়ে রয়েছে, হাইব্রিড। কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব নয়। তাহলে যদি প্রশ্ন আসে যে কনজারভেটিভ বা ডিসপারসিভ মোড অফ রেপ্লিকেশন বলতে কি বোঝো, ভালো করে বলার চেষ্টা করবি। আচ্ছা, এই ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রয়িং এ আমার পক্ষে একটু বোঝানো ইটস বিট কোয়াইট টাফ আর কি, ঠিক আছে। তাও আমি বোঝানোর চেষ্টা করছি। আমি কালার ডায়াগ্রাম থাকলে নিশ্চয়ই পরে দিয়ে দেবো, আছে তো বটেই, তোরাও দেখতে পাবি। এইটা হচ্ছে সেমি কনজারভেটিভ ম্যানার। একটু কালার ডিফারেন্স বোঝার চেষ্টা কর। এটা পুরো ব্ল্যাক, দেখ যখন দুটো স্ট্যান্ড, দুটো নতুন একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে, দেখ একটা করে ব্ল্যাক কনজার্ভড আর একটা করে দেখ হালকা ফেন্ট ব্ল্যাক, মানে এটাকে অ্যাশ কালার বলতে পারিস। সো অটোমেটিক্যালি দিস ইজ বিকামস আ নিউলি স্ট্র্যান্ড। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে এরা যখন আবার সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, আগে সেমি কনজারভেটিভটা দেখে নে। এরা যখন সেকেন্ড জেনারেশনে যাচ্ছে, তাহলে কি হচ্ছে সেকেন্ড জেনারেশনে? তাহলে ব্ল্যাক আর একটা হচ্ছে ফেন্ট, হ্যাঁ, একটা করে ব্ল্যাক একটা করে ফেন্ট। আর নতুন স্ট্র্যান্ড যেহেতু ফেন্ট, তাহলে ব্ল্যাক ফেন্ট ফেন্ট ফেন্ট, ক্লিয়ার? তাহলে ফেন্ট ব্ল্যাক ফেন্ট ফেন্ট ব্ল্যাক ব্ল্যাক। বোঝা গেছে? এই জায়গাটা আমি সবাইকে জিজ্ঞেস করছি, প্লিজ না বুঝতে পারলে বল। বোঝা গেছে তো এই জায়গাটা? প্রথমে দেখ ব্ল্যাক ব্ল্যাক, দুটো ব্ল্যাক আলাদা হয়ে গেল, তাহলে ব্ল্যাক নতুন স্ট্র্যান্ড ঢুকছে ফেন্ট, তাহলে ব্ল্যাক ফেন্ট। ওকে, এরা যখন আবার প্যারেন্ট হয়ে যায়, এরা যখন আবার সেপারেট হচ্ছে, তাহলে কি হবে? ব্ল্যাক ফেন্ট, আর ঢুকবে তো শুধু ফেন্ট তো ডটার, তাহলে ব্ল্যাক ফেন্ট ব্ল্যাক ফেন্ট। ক্লিয়ার? তোরা কথা বলিস না একদম, বুঝতে পারছিস কিনা সেটা বল অ্যাটলিস্ট, যে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ স্যার, এটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তা আমি তো বকে যাচ্ছি, একটু বলতে হবে তো, নাহলে কি করে বুঝবো বল। আচ্ছা, কনজারভেটিভে দেখ কি হচ্ছে, দুটোই ব্ল্যাক, মানে একইভাবে শুরু হয়েছে। যদি কনজারভেটিভ হতো তাহলে কি হতো? দেখ ব্ল্যাক ব্ল্যাকের মতোই থাকতো, ফেন্ট, এটাকে বলে কনজারভেটিভ। তাহলে এরা যদি সেকেন্ড জেনারেশন যেত, আসতে পারে কিন্তু, আবার বলছি, এরা যদি সেকেন্ড জেনারেশন যেত তাহলে কি হতো? তাহলে ব্যাপারটা এরকম, এ তো কনজার্ভ, তাহলে ব্ল্যাক ব্ল্যাকের মতোই থাকতো, ফেন্ট, ঠিক আছে। আবার এই ফেন্টের মতোই থাকতো, আবার একটা ফেন্ট তৈরি হতো। ক্লিয়ার? এখানে কোনো মিক্সিং হতো না। আর ডিসপারসিভ কথাটার মানে হলো কিছুই না, জাস্ট এটা এখানে দেখ, তাও বোঝা যাচ্ছে এখানে ব্ল্যাক ফেন্ট প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যেই দেখ একটু করে ব্ল্যাক একটু করে ফেন্ট, প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে। এই বলার আমার কিচ্ছু নেই। এটা এই হচ্ছে তিনটে মডেল। অর্থাৎ বাই চান্স যদি প্রশ্ন আসে কিরকম ভাবে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনে কতটা কিরকম স্ট্র্যান্ড পাবো, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোরা কিন্তু লিখতে পারবি। এবার চলে আয়, Michelson and Stahl verified the semi-conservative nature of DNA replication in a series of elegant experiments using isotopically labeled DNA. আচ্ছা, আইসোটোপ কাকে বলে জানা আছে? আইসোটোপ কাকে বলে? And a form of isotope, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ইউজিং আইসোটাইপিক্যালি লেবেল ডিএনএ কে আইসোটোপ দ্বারা ডিএনএ কে লেবেল করা হয়েছিল। এবার ডিএনএ কে কোন আইসোটোপ দিয়ে লেবেল করা হয়েছিল? হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের নরমাল মলিকুলার ওয়েট কত বলতে পারবি? নাইট্রোজেনের নরমাল আইসোটোপ কত? কোনটাকে নরমাল বলা হয়? 14 N14। তাহলে হেভি আইসোটোপ কোনটা? N15, 15, 15, ঠিক আছে। তাহলে ডিএনএ এর মধ্যে কি নাইট্রোজেন থাকে? আচ্ছা, ডিএনএ, আমি একটা প্রশ্ন করছি তোদের সবাইকে, এগুলো আমাকে উত্তর দে, তাহলে তোদের পড়তে সুবিধা হবে। ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন কোথায় থাকে বলতে পারবি? বেস পেয়ার। বেস পেয়ারে। কারণ আমরা সবসময় বলি ডিএনএ এর মধ্যে যে বেস থাকে, ওই বেসগুলোই হলো নাইট্রোজেনাস বেস। তার মানে ডিএনএ কন্টেন নাইট্রোজেন, এবং ওই প্রত্যেকটা বেস, সেটা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন বা থায়ামিন, যে কোনো বেসের মধ্যে কিন্তু নাইট্রোজেন, দ্য প্রেজেন্স অফ নাইট্রোজেন মাস্ট। আর মেসেলসন এন্ড স্ট্যাল কি করেছিল, এই যে বেসগুলো, এই যে নাইট্রোজেনাস বেস যারা কিনা নতুন নতুন ডটার স্ট্র্যান্ড হিসেবে ঢুকবে অ্যাজ আ নিউক্লিওটাইড ফর্মে, প্রত্যেকটা নাইট্রোজেনাস বেসের নাইট্রোজেনটাকে N15 দিয়ে লেবেল করে দিয়েছিল।
কি করে করেছিল, এটা কি নরমালি করে দেওয়া যায়? এভাবে করা যায় না, আসবো পরে। তাহলে আবার বলছি, হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন দ্যাট ইজ N15 দিয়ে লেবেল করা হয়েছিল। তাহলে কি বলছি, ইউজিং আইসোটোপিক্যালি লেবেল ডিএনএ অ্যান্ড আ ফর্ম অফ আইসোপিকনিক ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। আমরা আসবো পরে এই আইসোপিকনিক ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন বলতে আমরা কি বুঝি। আবার বলছি, তোরা পরবর্তীকালে অনেক বড় বড় কম্পিটিটিভ এক্সামে যাবি, যেখানে মলিকুলার বায়োলজির এই চ্যাপ্টার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। হঠাৎ জিজ্ঞেস করলো মেসেল সিলেন স্টাইল এক্সপেরিমেন্টে যে ফিজিক্যাল প্রসেস অ্যাপ্লাই করা হয় সেটা কি, চারটে এমন অপশন দিল, আইসোপিকনিক ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন, না জানলে কিন্তু অপ্ট আউট করতে পারবি না। কি করলো খেয়াল কর, দে কালচার্ড ইকোলাই সেলস, নর্মাল ইকোলাই সেল নিয়েছে, নর্মাল ইকোলাই, তার নিশ্চয়ই ডিএনএ থাকবে, নিশ্চয়ই না, থাকতেই হবে, সে যদি লিভিং হয়। তাহলে দে কালচার্ড ইকোলাই সেলস ইন আ মিডিয়াম, তাকে এমন একটা প্লেটে খাবার খেতে দিয়েছে, হ্যাঁ, যার মধ্যে নাইট্রোজেন থাকবে অ্যাজ আ গ্রোথ ফ্যাক্টর হিসেবে। সেই নাইট্রোজেনটার মধ্যে আমি ইচ্ছে করে গ্রোথের মধ্যে N15 নর্মাল নাইট্রোজেনের জায়গায় N15 খাবারে মিশিয়ে দিয়েছি। আর হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন, কিন্তু এটা কিন্তু রেডিও আইসোটোপ নয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে খাবারের মধ্যে আমি নর্মাল আইসোটোপের, নাইট্রোজেনের নর্মাল আইসোটোপের জায়গায় আমি হেভি আইসোটোপ ইউজ করে দিয়েছি। তো ইকোলাই খেতে গেলে বা তার ডিএনএ তৈরি করতে গেলে সেই নাইট্রোজেনটা মিডিয়াম থেকে ইউজ করবেই, ইকোলাই না জেনেই হেভি আইসোটোপ অ্যাকোয়ার করে ফেললো ইনস্টেড অফ দ্য কমনলি অকারিং অ্যান্ড লাইটার N14। N15 হচ্ছে হেভি আর N14 হচ্ছে হালকা। ক্লিয়ার? খেয়াল করে এবার, ইন টাইম ইকোলাই খাচ্ছে, দ্য পিউরিন অ্যান্ড পিরিমিডিন in time the purine and pyrimidines of DNA in new cells, এবার ইকোলাই যখন খেয়ে ওটায় রেপ্লিকেশন করে যখন তার নতুন নতুন ইকোলাই তৈরি হয়েছে, নতুন নতুন সেল, তার প্রত্যেকের মধ্যে তার মানে N15 ঢুকে গেছে, যেখানে নর্মালি থাকার কথা ছিল N14, and thus the DNA molecules were denser। তাহলে এই ইকোলাই সেল থেকে আমি যদি ডিএনএটাকে আইসোলেট করি, তাহলে এই ডিএনএটা তার প্যারেন্ট ইকোলাই ডিএনএ থেকে কিন্তু অনেক ভারী হবে। কারণ কেন ভারী হবে? কারণ দেয়ার ডিএনএ আর labeled with the heavier isotopes of nitrogen, that is N15, okay? ওই জন্য বলছে they are denser। DNA in which the nitrogen atoms are N15 can be distinguished from DNA containing N14। আমরা আলাদা করব কি করে যে কার মধ্যে N14 ডিএনএ রয়েছে আর কার মধ্যে N15 আদৌ হলো কিনা? ডিউরিং আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশনের দ্বারা। এই আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশনই সেন্ট্রিফিউজ করে আলাদা করে দেয় যে কোনটা হেভিয়ার ডিএনএ আর কোনটা লাইটার ডিএনএ। আবার আমি আরেকবার বলছি, ডিএনএ ইন হুইচ দ্য নাইট্রোজেন অ্যাটমস আর N15 ক্যান বি ডিস্টিংগুইশড, আলাদা করা যায়, ফ্রম দ্য ডিএনএ কন্টেনিং N14, বিকজ আমরা যখন আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশন করব, দ্য টু ডিফারেন্ট ডিএনএ আলাদা আলাদা জায়গায় ব্যান্ড ফেলবে অ্যাট ডিফারেন্ট ডেন্সিটি পজিশনস ইন দ্য সেন্ট্রিফিউজ টিউব। অবভিয়াসলি N15 ভারী হওয়ার জন্য তার যে ব্যান্ড সেটা তলায় থেপিয়ে পড়বে, আর N14 এর যে ব্যান্ড সেটা টেস্ট টিউবের উপরের দিকেই থাকবে। ছবি দেখ ভালো করে এবার, এই হচ্ছে 6 মোলার, আগে খেয়াল কর, 6 মোলার CHCl হচ্ছে সিজিয়াম ক্লোরাইড ইন সেন্ট্রিফিউজ টিউব। হঠাৎ করে আমরা সিজিয়াম ক্লোরাইড নিলাম কেন, প্রশ্ন আসতে পারে। ডিএনএ এর ডেনসিটি আর সিজিয়াম ক্লোরাইডের ডেনসিটি হচ্ছে সেম, তাই সিজিয়াম ক্লোরাইড ঠিক যেখানে যেখানে ব্যান্ড ফেলবে ধরে নিতে হবে ডিএনএও ঠিক সেখানে সেখানেই ব্যান্ড ফেলবে, বাট সিজিয়াম ক্লোরাইডের সঙ্গে ডিএনএ একই জায়গায় ব্যান্ড, একটা ডেন্স ব্যান্ড ফরমেশনে হেল্প করবে। তাহলে প্রথমে আমি একটা সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে শুধুমাত্র সিজিয়াম ক্লোরাইড নিয়েছি 6 মোলার, সেন্ট্রিফিউজড অ্যাট 40,000 to 50,000 rpm, মানে রোটেশন পার মিনিটে এতবার সে রোটেট করবে, ফর 48 থেকে 72 আওয়ার্স। হ্যাঁ, এইভাবে সেন্ট্রিফিউজেশন হয়। তাহলে কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স এন্ড ডিফিউশন করার পর আমরা এরকম দুটো ব্যান্ড দেখতে পাচ্ছি। দেখ সিজিয়াম ক্লোরাইডের দেখতে পাচ্ছি একটা ফেইন্ট ব্যান্ড এই জায়গাটা, আর একটা একটু গাঢ় ব্যান্ড। ওকে, আচ্ছা, ডেনসিটি অফ হেভি ইকোলাই ডিএনএ এখান থেকে আর দরকার নেই। তাহলে ডেনসিটি গ্রেডিয়েন্ট ইন সেন্ট্রিফিউজ টিউব, এইটাকে বলে গ্রেডিয়েন্ট। দিস ইজ কল্ড গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কাকে বলে বলতো? এই গ্রেডিয়েন্ট কথাটার মানে হলো ফ্রম লো টু হাই বা টপ টু বটম যাই বলিস না কেন, এটাকে বলি গ্রেডিয়েন্ট, মানে গ্রেডেশন করা, আর কিছু না। তাহলে এটা যদি একটা টেস্ট টিউবের মার্কিং করি আমরা এইভাবে, তাহলে ডেনসিটি অফ হেভি N15 কন্টেনিং ডিএনএ এইরকম জায়গায় ব্যান্ড দেবে,
আর ডেনসিটি অফ লাইট N15 কন্টেনিং ডিএনএ সে একটু এরকম বটম জায়গায় এরকম মিডল পজিশনস অফ দ্য সেন্ট্রিফিউজ টিউব, এইটা হচ্ছে মিডল পজিশনস, এই জায়গাটা হচ্ছে বটম এরিয়া, আর এই জায়গাটা হচ্ছে টপ এরিয়া। ঠিক আছে, এই জায়গাটা টপ এরিয়া। তাহলে এটা একটা গ্রাফের মতো দেখিয়েছে, তোদের এত মাথা খারাপ করে এখানে এত লাভ নেই। ডেনসিটি কত দেখিয়েছে এটা নিয়ে অত মাথা খারাপ করে তোদের লাভ নেই, বুঝতে পারবি না তো। যাই হোক, এবার চলে আয়। Michelson and Stahl centrifuged the DNA isolated from the cells for 2 to 3 days at very high rotational speeds. মানে ওই যে দেখ নর্মাল ইকোলাই সেলকে মনে করে দেখ, নর্মাল ইকোলাই সেলকে সে তো N15 খাওয়ালো, খাওয়ানোর পর নতুন নতুন যে ইকোলাই তৈরি হলো তার মধ্যে N15 আদৌ ঢুকেছে কি ঢোকেনি সেটা দেখার জন্য মেসেলসন অ্যান্ড স্ট্যাল ডিএনএ কে সেন্ট্রিফিউজ করলো 2 থেকে 3 দিনের জন্য at very high rotational speeds in centrifuge tubes, initially containing a uniform solution of cesium chloride. During centrifugation, density gradients were automatically formed in the tubes, এই যে বললাম অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, কারণ as a result of the equilibrium that was established between the sedimentation of cesium chloride towards the bottom of the tube and diffusion of the salt মানে ক্লোরাইড towards the top of the tube. হ্যাঁ, সিজিয়ামটা তলায় থিতিয়ে পড়ে আর ক্লোরাইডটা উপরে, এবং তারা অটোমেটিক্যালি একটা ইকুইলিব্রিয়াম এমন ভাবে তৈরি করে যায় তার মধ্যেই ডিএনএ ব্যান্ড ফেলবে। দিস ফর্ম অফ সেন্ট্রিফিউগেশন কল্ড ইকুইলিব্রিয়াম আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশন। এই কারণের জন্য আইসোপিকনিক কথাটা বলা হয়। সেম ডিপেন্ডিং অন ইটস কন্টেন্ট of N15 and N14, the DNA bands at a specific position in the density gradient. এই ডিপেন্ডিং অন ইটস কন্টেন্ট মানে কতটা কি পরিমাণ ডিএনএ রয়েছে তার উপর ডিপেন্ড করবে ব্যান্ডটা কোন পজিশনে আমরা পাবো। Because the DNA synthesized by cells grown in N15 would be bhari, denser than the N14, it would band further down the tube, তলার দিকে পড়বে। হ্যাঁ, তাহলে cells grown for some time in the presence of N15 medium were washed free of the medium and transferred to the N14 containing medium. এবার যে সেলগুলোর মধ্যে আমি অটোমেটিক্যালি N15 ডিএনএ বা N15 ঢুকিয়ে দিতে পেরেছি তাকে খাইয়ে দাইয়ে, এবার সেই সেলগুলোকে নিয়ে আমি N14 কন্টেনিং মিডিয়ামে আমি দিলাম, ট্রান্সফার করলাম, and allowed to continue to grow for specific length of time. লেন্থ অফ টাইম বলতে এখানে জেনারেশন বোঝাচ্ছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। তাহলে ডিএনএ isolated from cells grown for one generation of the time in the N14 medium and had a density intermediate to that of the DNA from the cells grown only in N15 containing medium. মানে সেলকে যখন শুধুমাত্র প্রথম দিকে N15 মিডিয়ামে গ্রো করানো হয়েছিল তাহলে তার তখন দুটো ডিএনএ স্ট্র্যান্ড N15 ছিল এবং ব্যান্ডটা পড়েছিল একদম তলার দিকে। এবার এই N15 ডিএনএ গুলোকে নিয়ে আমি যখন বা N15 সেলগুলোকে নিয়ে আমি যখন N14 মিডিয়ামে গ্রো করালাম তাহলে তার ডিএনএ কিরকম হওয়া উচিত? 15-14, তাই তো? তার ব্যান্ডটা হওয়ার কথা না 14-এ না 15-এ, মাঝামাঝি। ঠিক আছে, তাহলে আইডেন্টিফাইড অ্যাজ জেনারেশন 0। যারা আবার বলছি তাহলে এই জায়গাটা খেয়াল কর, ডিএনএ আইসোলেটেড ফ্রম সেলস grow for one generation of time in the N14 medium had a density intermediate মানে মাঝামাঝি to that of the DNA from cells grown only in the N15 containing medium. তাহলে N15 একদম প্রথম অবস্থায় ওই জেনারেশনটাকে আমরা যদি 0 জেনারেশন ধরে থাকি তাহলে এখন N14 এ গ্রো করানোর পর জেনারেশনটাকে আমরা বলতে পারি ফার্স্ট জেনারেশন। and that of the DNA from cells grow only in N14 containing medium, এটাকে কন্ট্রোল হিসেবে রেখেছি। শুধু যদি N14 এ গ্রো করতো তাহলে দেখা যাচ্ছে ব্যান্ডটা পড়ছিল একদম উপরের দিকে হালকা। তাহলে এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট মেসেলসন অ্যান্ড স্ট্যালের। দেখ এটা হচ্ছে N15 মিডিয়ামে আমি দেখতে পাচ্ছি জেনারেশন 0, মানে সবেমাত্র আমি জাস্ট ওই তাকে N15 খাইয়ে বড় করেছি আমি। তাহলে ব্যান্ডটা কোথায় দিচ্ছে দেখ, এই দেখ N15 এর ব্যান্ডটা দিচ্ছে একদম তলার দিকে, দেখতে পাচ্ছিস একদম টপ। এই যে আমার মাউসটা দেখ ভালো করে খেয়াল কর, দিস ইজ দ্য হেভি ডিএনএ। আচ্ছা, এই হচ্ছে লাইট। যদি আমি কন্ট্রোল হিসেবে N14 টাকে রেখেছি এরকম করে কন্ট্রোল, যে শুধু N14 থাকলে কোথায় ব্যান্ড দেয়, লাইট মাঝামাঝি এই এরকম একদম উপরের দিকে, ক্লিয়ার? এবার দেখ N15 থেকে আমি এবার N14 মিডিয়ামে গ্রো করাচ্ছি, তাহলে কি হওয়া উচিত? 15-14 জেনারেশন 1। তাহলে কোথায় ব্যান্ড হওয়া উচিত? এই হচ্ছে কন্ট্রোল, খেয়াল কর, ঠিক আছে, মিক্সচার অফ হেভি অ্যান্ড লাইট ডিএনএ আস্তে আস্তে মিক্সচার হচ্ছে এর মধ্যে। এবার যখন ডাইরেকশন অফ সেডিমেন্টেশন, সেডিমেন্ট পড়তে ফাইনালি যখন সেডিমেন্ট পড়লো, দেখ পড়লো কোথায়, মাঝামাঝি। দিস ইজ দ্য এফ, তোদের কথা অনুযায়ী মেন্ডেলের তথ্য অনুযায়ী F1 জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এবার যদি এই অবস্থায় সেকেন্ড জেনারেশনে কন্টিনিউ করি
তাহলে কি হবে 15 14 14 14 14 14 15 14। তাহলে দেখ 50% of the DNA produce light band and 50% of the DNA produced hybrid band। এবার এটাকে যদি আমি থার্ড জেনারেশনে নিয়ে যাই তাহলে তত লাইটার ব্যান্ডের পার্সেন্টেজ বাড়বে with compared to that of the hybrid band। তাহলে 15 14 14 14 আবার এখানে দেখ 14 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 15 14। তাহলে 15 14 মাত্র দেখ টোটাল 1 2 3 4 5 6 7 8 আটটা ডিএনএ এর মধ্যে হাইব্রিড মাত্র দুটো, আর বাদ বাকি ছটাই কিন্তু হচ্ছে লাইটার। তাহলে এই প্রশ্নটা কিন্তু কনসেপচুয়ালি আসতে পারে যখন একটা N15 ওয়ালা সেলকে যখন আমি N14 মিডিয়ামে গ্রো করাচ্ছি এবং এই অবস্থায় আমি ফার্স্ট জেনারেশনে আমি পাবো হচ্ছে 100% হাইব্রিড ব্যান্ড, তাই তো 100%। খেয়াল করে দেখ সেকেন্ড জেনারেশনে আমি পাবো 50-50, মানে 50% অফ দ্য হাইব্রিড ব্যান্ড অ্যান্ড 50% অফ দ্য লাইটার ব্যান্ড। এবার যত আমি জেনারেশন আরো কন্টিনিউ করবো থার্ড জেনারেশন অ্যান্ড সো অন, তাহলে লাইটার ব্যান্ডের পার্সেন্টেজ কিন্তু কম্পেয়ার টু দ্য হাইব্রিড ব্যান্ড কিন্তু বাড়বে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2/8, ঠিক আছে, মানে আমি বলতে পারি মানে 8টার মধ্যে দুটো মাত্র হাইব্রিড আর বাদ বাকি 6টা কিন্তু বুঝতে পারছিস যে লাইটার ব্যান্ড জেনারেশন 3। Such a result immediately ruled out the possibility that DNA replication was conservative। কারণ যদি কনজারভেটিভ রেপ্লিকেশন হতো, বলছে as conservative replication would have yielded two DNA bands in the density gradient for first generation। দুটো ডিএনএ আসতো, দুটো ডিএনএ ব্যান্ড আসতো, কেন? একটা হেভি একটা লাইট, কিন্তু এখানে কিন্তু একটাই ব্যান্ড এলো। আসতে পারে পরীক্ষায় যদি কনজারভেটিভ হতো তাহলে ব্যান্ড কোথায় পেতে? তাহলে একটা পেতাম N15 15, একটা 14 14, তাহলে একটা একদম বটমে একটা একদম টপে, মাঝামাঝি কোনো ব্যান্ড কিন্তু পেতাম না যদি কনজারভেটিভ হতো। তাহলে বলছে as conservative replication would have yielded two DNA bands in the density gradient for centrifugation। হ্যাঁ, the single band of intermediate density considered consisted of DNA molecule in which one strand contained N15 and the other contained N14। When the incubation in N14 medium was carried out for two generations of the time, two DNA bands were formed, one at the same density position as the DNA from cells grown exclusively in the N14 and one of intermediate density, and subsequent generation produced the greater numbers of DNA molecules that banded at the light position in the density gradient, and these results are consistent only with the model of semi-conservative replication। আর যদি ডিসপারসিভ হতো তাহলে সারা টেস্ট টিউব জুড়েই আমি ব্যান্ড পেতাম। দ্য ডিসপারসিভ রেপ্লিকেশন would have produced a single band for each generation and the band would have been found at successively lighter density positions in the gradient। Studies using other prokaryotes as well as eukaryotes indicate that semi-conservative replication of DNA is probably the universal mechanism। দেখ বুঝেছিস কিনা বল, কোনো ডাউটস থাকলে আমাকে, এবার তোদের প্রশ্নের পালা, আমি উত্তর দেব, বল বুঝেছিস কিনা। এনি কোশ্চেন? আমি আবার বলছি এখান থেকে কিন্তু ডাইরেক্টলি মেসেলসন স্টেলার এক্সপেরিমেন্ট কিন্তু লিখতে আসবে না, লিখতে আসবে কিন্তু যে পার্সেন্টেজ ওয়াইজ তোকে একটা এরকম মানে কি বলবো একটা প্রবলেম সেট করে দিয়ে দেবে এবং সেই প্রবলেম ওয়াইজ তোকে বলবে এই জেনারেশনে কনজারভেটিভ হলে বলো কত পার্সেন্টেজ ব্যান্ড দেবে, ঠিক আছে, এটা হলে কত পার্সেন্টেজ হবে, তোকে এইভাবে লিখতে বলবে এবং তোকে ড্র করে, সেটা কিন্তু পরীক্ষার হলেও এমন হতে পারে এমন কিছু দিল সেটা তোকে ড্র করে করে করতে হলো আর কি। আমি আবার বলছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বল, না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দেব। আচ্ছা, এটা কিন্তু যেটা বললাম সেটা কিন্তু লিনিয়ার ডিএনএ মলিকিউলস এর জন্য বললাম। যদি সার্কুলার ডিএনএ মলিকিউলস হয় তার কিন্তু আবার রেপ্লিকেশন আলাদা, সেটা আমরা এখনো পড়িনি সার্কুলারটা, তবে লিনিয়ারটা পড়ে রাখলেই হবে, এটা নিয়ে অসুবিধার কিছু কারণ নেই। আমি ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখাতে পারি, একটা প্রশ্ন এসেছিল যদি আমার কাছে থাকে এই মুহূর্তে, মডেল কোশ্চেন বোধহয় আছে, রেপ্লিকেশন থেকে কি প্রশ্ন এসেছে দেখে নে, দাঁড়া, CC7 তো, দাঁড়া, আচ্ছা দেখ, এ দেখ, বল, যে কে বলবি বল এটা কি এসছে। ইন অ্যান এক্সপেরিমেন্ট টু মেজার দ্য ডিএনএ সিনথেসিস হুইচ ওয়ান ইজ বেটার চয়েস অ্যান্ড ওয়াই? ট্রিটিয়েটেড থায়ামিন, P32 or S35?
বল কোনটা বেটার চয়েস এবং কেন, কি বলবি? ডিএনএ সিনথেসিস মেজার করার জন্য কোনটা বেস্ট চয়েস, H3, P32 না S35? ক্যান এনিওয়ান বলতে পারবি? বলেছি কিন্তু আজকেই পড়িয়েছি। পারবি না? পারবি না? H3. স্যার ট্রিটিয়াম হাই মিডিয়াম। হ্যাঁ, কেন? আর কোনো প্রশ্ন আসেনি এখানে, ডিরেক্টলি নোট এসছে, সোজাই প্রশ্ন এসছে। কেন ট্রিটেটেড থায়ামিন কেন বেটার চয়েস? ওয়াই নট P32 অ্যান্ড ওয়াই নট S35? প্লিজ একটু বল, দেখি কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। পারবি না মনে হয়। পারবি বলতে? পারবি না মনে হয়। মাইক্রোবায়োলজি কোশ্চেন পেপার এটা না। না পারলে বল, আমি বলে দেবো। পারবো না স্যার। পারবি না? একটু ভেবেও দেখলি না কিন্তু, আগেই বললি পারবি না। আচ্ছা, ভেবে দেখ। আগে বল, আমার ডিএনএ এর মধ্যে কোনো সালফার থাকে? ডিএনএ এর মধ্যে কোনো সালফার আছে? এস আছে? আগে আমাকে বল, হ্যাঁ কি নাতে উত্তর দে। আছে না নেই? ডিএনএ এর মধ্যে তো কোনো সালফার নেই, না নেই। তাহলে তো S35 এর কোনো প্রশ্নই আসছে না। S35 ইউজ করে আমি কাকে লেবেল করব? কাকে রিপ্লেস করে, কোন এস কে রিপ্লেস করে আমি S35 ঢোকাবো? কোথায় ঢোকাবো? সেই এসটা কোথায় গিয়ে বাইন্ড করবে? নাম্বার ওয়ান, ঠিক আছে। নাম্বার টু, P32 আমি লেবেল করতে পারি, এটা সত্যি কথাই। কারণ ডিএনএ মানেই ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইডের মধ্যে ফসফেট গ্রুপ থাকে, একদম পরিষ্কার কথা। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের তোরা উত্তর দে তো। এগুলো বলতে হবে কিন্তু, যে রেপ্লিকেশনের এই যে ডিএনএ পলিমারেজ 3 যে নিউক্লিওটাইড গুলো অ্যাড করছে, হ্যাঁ, এনজাইমের সাবস্ট্রেট লাগে, এই সাবস্ট্রেটের নাম কি? কি ঢোকায়? আগের দিন বলেছিলাম ডিএনটিপি, বলেছিলাম তো ডিএনটিপি, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট। কটা করে ফসফেট থাকে? 3টে করে ফসফেট। বোঝা গেল? 3টে করে ফসফেট থাকে। তাহলে আমি যদি এবার এই 3টে ফসফেটের মধ্যে এই 3টে ফসফেটকে আমরা কি নামে ডাকি? আলফা, একদম যেটা ডিএনএ এর বেসের সঙ্গে লেগে থাকে, এই সরি, একদম যেটা সুগার মলিকিউলের সঙ্গে লেগে থাকে সেটা হলো আলফা। তারপর সেই ফসফেটের সঙ্গে যে লেগে থাকে সেটা হলো বিটা। আবার তার সঙ্গে আবার যে ফসফেটটা একদম বাইরের দিকে লেগে থাকে সেটা হলো গামা। ঠিক কথা? তাহলে আমাকে যদি ফসফেটকে, নর্মাল ফসফেটকে সরিয়ে রেডিও অ্যাক্টিভ ফসফেট ঢোকাতে হয়, তাহলে সেটা একমাত্র আমি কোন পজিশনে ঢোকাতে পারবো? গামা পজিশনে। বোঝাতে পারলাম? কেন আমি আলফা পজিশনে ঢোকাতে পারবো না? কারণ আলফা পজিশনে P32 ঢোকাতে গেলে ওই ফসফেটটাকে তোমাকে বার করতে হবে। ওই ফসফেটটাকে বার করতে গেলে আমাকে তো পুরো 3টে ফসফেটের বন্ডটাকেই তো ব্রেক করতে হবে সুগারের থেকে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। মানে হলে তাহলে তো পুরো নিউক্লিওটাইডের মানে গঠনে সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? বা আমি যে এনজাইমটাকে প্রথমে ইউজ করব, এনজাইমটার নাম হচ্ছে ফসফেটেস, সে শুধুমাত্র টার্মিনাল ফসফেটটাকেই বার করবে। আর যে জুড়বে ফসফেটটা, রেডিও অ্যাক্টিভ ফসফেট, সে কোনো টার্মিনাল পজিশনেই জুড়বে। ভালো কথা। তাহলেও তো বলতে পারিস স্যার কিসের অসুবিধে, তো P32 তো লেভেলড হলো। ভেবে দেখ, সাবস্ট্রেট কিন্তু 3টে ফসফেট নিয়ে যায়, কিন্তু যখন আলটিমেটলি নিউক্লিওটাইডটা রেপ্লিকেশনের সময় ডটার স্ট্র্যান্ডে ঢুকছে, তখন কিন্তু সেখানে শুধুমাত্র আলফা ফসফেটটাই ঢোকে, বিটা আর গামা কিন্তু বেরিয়ে যায়। বিটা গামা বেরিয়ে যায় ইন দা, আগের দিন বলেছি লাস্টের দিকে, বিটা আর এখনো পড়িসনি তোরা, বিটা আর গামাটা বেরিয়ে যায় ইন দা ফর্ম অফ পাইরোফসফেট, পিপিআই, যারা ভেঙে গিয়ে এনার্জি দেয় যাতে এনজাইম প্রপার এনএমপি কে মানে নিউক্লিওটাইড মনোফসফেটকে ঢোকাতে পারে। অর্থাৎ যাত্রা শুরু করে তারা এনটিপি ফর্মে 3টে ফসফেটকে নিয়ে, কিন্তু যখন ঢোকে অ্যাকচুয়ালি নতুন ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে, তারা কিন্তু একটা ফসফেট নিয়েই ঢোকে। এটাই তো ঢোকা উচিত। এটাই তো বাস্তব, যে একটা নিউক্লিওটাইড মানে তার মধ্যে একটা সুগার, একটা বেস এবং একটাই ফসফেট থাকবে, তাই নয় কি? সে গিয়ে ফসফোডাইএস্টার বন্ড করবে। তাহলে যেহেতু গামা ফসফেটটা লেভেল করলাম, সেই ফসফেট তো বেরিয়ে চলে এলো, সে তো ব্রেকআউট হয়ে গেল। তাহলে আমি ডিএনএ সিনথেসিসের মধ্যে ফসফেটটা আদৌ ঢুকেছে না ঢোকেনি, কোন ডিরেকশনে ডিএনএটা সিনথেসিস হলো, আমি কি করে ট্রেস করব? কোন একটা সিনথেসিসকে আমি রেডিও অ্যাক্টিভলি লেভেল করছি কেন? ট্রেস করার জন্য। তো গেল কোথায়? আমরা আগে কি হতো, সুন্দরবনে বাঘের গলায় কলার ঝুলিয়ে দেওয়া হতো, ঠিক আছে? কেন নয়, রেডিও কলার, যেটা দেখে বুঝতে পারা যেত যে বাঘটা কোথায় যাচ্ছে, ট্রেস। মোবাইলের টাওয়ার দেখে যেমন একটা লোকেশনের, একটা মানুষের গতিবিধি
জানতে পারা যায়, মানে পুলিশ এটা অনেক সময় ইউজ করে, এই মোবাইল টাওয়ার লোকেশন দেখে মানুষ কোথায় আছে আমরা শেয়ার লোকেশন করি। তাহলে বলতে পারি রেডিও মোবাইলটাকে যদি আমরা বলি রেডিও অ্যাক্টিভ ট্রেসার, তাহলে মোবাইলটা আমার সঙ্গে থাকলে তবেই তো আমি আমার গতিবিধি লোককে জানাতে দিতে পারবো যে আমি কোথায় আছি। কিন্তু মোবাইল যদি আমি বাড়িতে ফেলে আসি, তাহলে কি লোকে আমার গতিবিধি জানতে পারবে? পারবে না তো। তাহলে অর্থাৎ যে ফসফেটটা বেরিয়ে যাচ্ছে রেডিও অ্যাক্টিভ করার পর, তাহলে আমরা ডিএনএ সিনথেসিস অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে হচ্ছে এবং কতটা জায়গা জুড়ে হচ্ছে, তাহলে সেটা ট্রেস আউট করবো কি করে? রেডিও অ্যাক্টিভ তো করাই হয়েছে ট্রেসিং করার জন্য, সে ট্রেসটা তো করতে পারলাম না। তার মানে এখান থেকে একমাত্র সহজ উপায় হলো ট্রিটিয়েটেড থায়ামিন H3। এটা ধারে ভারে দুটোতেই হালকা, হাইড্রোজেনের আইসোটোপও খুব হালকা, মানে হেভি আইসোটোপ অফ হাইড্রোজেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং সেটা হাইড্রোজেন ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য বেস অ্যাজ ওয়েল এস ইন দ্য সুগার। ওকে, সুগার মলিকিউলস বেসের মধ্যে রয়েছে এবং সেটা তো ঢুকবেই, এবং তা আমাদের পালস অ্যান্ড চেস এক্সপেরিমেন্ট দ্বারা আমাদের সেটাকে ট্রেস আউট করতেও অনেক বেশি ইজিয়ার হবে। বুঝে গেছে? বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার। আচ্ছা, মেসেলসন অ্যান্ড স্টেলের আবার জিজ্ঞেস করছি, মেসেলসন অ্যান্ড স্টেলের এক্সপেরিমেন্ট ক্লিয়ার হয়েছে? আমি মডেল কোশ্চেন পাঠাবো, আমি এখানে দেখতে পাচ্ছি না, আছে আছে তো বটেই। ওই একটা কোশ্চেন কনসেপচুয়াল একটা প্রশ্ন এসেছে, আমি পাঠিয়ে দেবো। যাই হোক, ইউনিভার্সিটি প্রশ্নটা আগে যখন সেমিস্টার সিস্টেম চালু হয়নি। আচ্ছা, রেপ্লিকেশন সব সময় কোন ডিরেকশনে হয়? রেপ্লিকেশন বাই দ্য অ্যাডিশন অফ নিউক্লিওটাইডস, বারবার বলেছি, ইন দ্য 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। এবং এই কারণের জন্যই আমাদের প্রাইমার অ্যাড করতে হয়। আগের দিন জিজ্ঞেস করছিলি স্যার কেন প্রাইমার অ্যাড করব আমরা, প্রাইমারের কাজটা কি? এই প্রাইমারের কাজটাই হলো প্রাইমার আলটিমেটলি প্রোভাইডস 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ, যাতে ইনকামিং নিউক্লিওটাইড, প্রথম যে নিউক্লিওটাইড ঢুকবে সে যাতে প্রপারলি ফসফোডাইএস্টার বন্ড ফর্ম করতে পারে তার 5 প্রাইম এন্ডের ফসফেটটা দিয়ে, এবং আগের থেকে থাকা 3 প্রাইম হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে। তাহলে আগে থেকে যদি একটা হাইড্রক্সিল গ্রুপ না থাকতো, তাহলে তো প্রপারলি 5 প্রাইম এন্ড এসে বসতে পারতো না, তাহলে রেপ্লিকেশনের ডিরেকশনটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হতো না। তাহলে দেখ, ইচ নিউক্লিওটাইড অফ আ ডিএনএ স্ট্র্যান্ড, আবার বলছি, ইচ নিউক্লিওটাইড of a DNA strand is joined to the next nucleotide by a phosphodiester bond that links the 3 prime carbon of its deoxyribose to the 5 prime carbon of the deoxyribose of the next nucleotide. আবার বলছি কি করে ফসফোডাইএস্টার বন্ডটা হয়, খেয়াল কর, that links the 3 prime carbon of its deoxyribose, হ্যাঁ, to the 5 prime carbon of the deoxyribose of the next nucleotide. At one end of the polynucleotide chain, এই যে বলছে একটা পার্টিকুলার এন্ডে, একটা শেষে, there is a hydroxyl group attached to the 3 prime carbon of the last nucleotide, and the other end there is a phosphate group attached to the 5 prime carbon. ওই জন্য 5 prime গ্রুপটাকে আমরা বলি, একটা দিকে 5 prime খালি থাকবে আর একটা দিকে 3 prime ফ্রি থাকবে, আর বাদ বাকি গুলো কিন্তু মাঝামাঝি যে 5 prime আর 3 prime থাকবে তারা কিন্তু ফসফোডাইএস্টার ফর্ম করে থাকবে। ওই জন্য যে কোনো স্ট্র্যান্ডের একটা দিকের 5 প্রাইম খোলা, যেটাকে বলি 5 প্রাইম ফসফেট, আর একটা দিকে 3 প্রাইম খোলা, যেটাকে বলি 3 প্রাইম ওএইচ গ্রুপ থাকে। আর মাথায় রাখবি এখানে প্রাইম কথাটা কেন ইউজ করি আমরা, যদি বাই চান্স কেউ কোনোদিন প্রশ্ন করে নেয় তোদেরকে যে কেন আমরা প্রাইম কথাটা ইউজ করি, প্রাইম কথাটা ইউজ করা হয়, আবার বলছি, বেসের কার্বন নাম্বারকে বোঝানোর জন্য। হ্যাঁ, কারণ বেস যেহেতু নিউক্লিওটাইড অ্যাড হচ্ছে, নিউক্লিওটাইডের মধ্যে যেহেতু সুগার আর বেস একসঙ্গে থাকে অ্যালং উইথ দ্য ফসফেট, সুগারেরও যেহেতু কার্বন নাম্বার রয়েছে, C1 C2 C3 C4 C5 বলি না, 5 কার্বন সুগার, আবার বেসেরও কার্বন, বেসেও আবার আমরা নাম্বারিং করি, আমরা 1 নম্বর পজিশন 2 নম্বর, যাতে বেসের নাম্বারিং এর সঙ্গে সুগারের নাম্বারিং গুলিয়ে না যায়, তাই বেসের নাম্বারিং কে ডিস্টিংগুইশ করার জন্য আমরা প্রাইম শব্দটা ইউজ করে থাকি। মনে থাকবে, মানে টু ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য বেস নাম্বার, এই সুগার নাম্বারিং, সুগারের কার্বনের নাম্বারের সঙ্গে যাতে বেসের নাম্বার যাতে গুলিয়ে না যায়, তাই জন্য আমরা প্রাইম কথাটা সোললি ফর দ্য বেসের নাম্বারিং এর জন্য ইউজ করে থাকি। মনে থাকবে। The two chains of a double helix have opposite polarities and are said to be antiparallel. That is, each end of the double helix contains the 5 prime end of one strand and the 3 prime end of the other. And during replication, attachment of a nucleotide to a growing strand always takes place at the terminal 3 position of that strand. In other words, the forming polynucleotide chain grows from its 5 prime end towards its 3 prime end. Okay, and that's all about of the semi conservative nature of replication and কি করে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে হয়ে থাকে।
নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেমি ডিসকন্টিনিউয়াস মডেল। এটা তোরা অলরেডি জানিস। সেমি ডিসকন্টিনিউয়াস মডেল বলতে এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্টের কথা বলা হচ্ছে এবং সেজন্যই ডিএনএ কে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি ডিসকন্টিনিউয়াস। মানে একটা স্ট্র্যান্ড মানে অবভিয়াসলি দুটো স্ট্র্যান্ডই 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে হয়, কিন্তু বাস্তবে সেটা পসিবল হওয়ার ছিল না। কেন ছিল না? কারণ ভেবে দেখ, দুটো স্ট্র্যান্ডই যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম, যেহেতু অ্যান্টি প্যারালাল, তাহলে যে স্ট্র্যান্ডের টেমপ্লেটটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, তার তো 5 প্রাইম থেকে 3 প্রাইমই হবে। কিন্তু যে স্ট্র্যান্ডটার টেমপ্লেটই হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, তার কি করে একই দিকে হয়? ওই জন্য রেপ্লিকেশনটাকে স্ট্যাটিক রেখে একটাকে কন্টিনিউয়াসলি করা হয়, কিন্তু আরেকটাকে সেমি ডিসকন্টিনিউয়াস করতে হয় টু কম্প্রোমাইজ উইথ দ্য ডিরেকশন অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন, দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম। তাই জন্য একটা কন্টিনিউয়াস হলেও একটাকে ডিসকন্টিনিউয়াস ম্যানারে রেপ্লিকেশন কন্টিনিউ করতে হয়। তো আর্থার কনবার্গ, খুব ইম্পর্টেন্ট, আবার বলছি খাতায় নোট ডাউন করে রাখ, পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ কর্নবার্গ এনজাইম। হ্যাঁ, আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই দ্য কর্নবার্গ এনজাইম। ডিএনএ পলিমারেজ 1 কে কর্নবার্গ এনজাইম বলা হয়। আবার বলছি ডিএনএ পল 1 কে কর্নবার্গ এনজাইম বলা হয়, কারণ আর্থার কর্নবার্গ এই এনজাইমটাকে ডিসকভার করেছিলেন। Arthur Kornberg initially characterized an enzyme now called DNA polymerase 1 and believed it to be responsible for DNA replication. Actually, ব্যাকটেরিয়ার মধ্যে 5 রকমের ডিএনএ পলিমারেজ পাওয়া যায়: পল 1, পল 2, পল 3, পল 4 এন্ড পল 5। তার মধ্যে রেপ্লিকেশনে, প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে মেন যে দুটো পলিমারেজ মেনলি কাজ করে থাকে সেটা হচ্ছে পল 3 আর পল 1। তার মধ্যে প্রসেসিভিটি বেশি হচ্ছে পল 3 এর, তাই ও মেন কাজটা করে। এবং শেষের দিকে কোথাও কিছু ভুলচুক হয়েছে কিনা সেই ভুলচুকটাকে আইডেন্টিফাই করা, সেটাকে রিমুভ করা, সেই জায়গায় নতুন বেস অ্যাড করা, এই ছোটখাটো কাজগুলো করে ডিএনএ পল 1। ডিএনএ পল 1 এর কাজটাও কিন্তু কিছু কম নয়। তাহলে আবার বলছি, নাও কল্ড ডিএনএ পল 1 and believed it to be the responsible for DNA replication. However, later it was shown that this enzyme is mainly involved in DNA repair and not in DNA replication. খুব ইম্পর্টেন্ট লাইন। দেখা গেছে ডিএনএ পল 1 মেনলি রিপেয়ারিং এর কাজটা করে, মানে ঠিক করে দেয়। ঠিক করে দেয় মানে কি, ভুলটাকে আইডেন্টিফাইও করে আবার ঠিকও করে দেয়। মানে মেন রেপ্লিকেশনের এনজাইম কিন্তু হচ্ছে ডিএনএ পল 3, is now known to be responsible for DNA replication and synthesizes the DNA in 5 prime to 3 prime direction. Since the two strands of the DNA have opposite polarities, DNA synthesis cannot proceed on both strands utilizing the same enzyme. একই এনজাইম দিয়ে দুটো স্ট্র্যান্ডকে একই সময় সিনথেসাইজ করা সম্ভব নয় অপোজিট পোলারিটি হওয়ার জন্য। বলছে আনলেস দ্য সিনথেসিস প্রসিডস ইন পিসেস, এই জন্য এটাকে পিস করে, একটা স্ট্র্যান্ডকে অ্যাটলিস্ট পিস করে সিনথেসিস করতে হয় অল্প অল্প করে। And such pieces are called Okazaki fragments after the name of the discoverer, Reisus Okazaki. Have actually been observed, and it is established that DNA synthesis is discontinuous on one of the two strands, যেটাকে আমরা ল্যাগিং স্ট্র্যান্ড বলি, আর যেটা কন্টিনিউয়াস হয় সেটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলি। অ্যান্ড যদিও যে স্ট্র্যান্ডটা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসিসড হয়, পরবর্তীকালে সেটা কিন্তু পরে একে অপরের সঙ্গে ফিউজড হয়ে গিয়ে আবার তারা কিন্তু একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ডই কনভার্ট হয়ে যায়। অ্যান্ড এই ফিউশনে হেল্প করে থাকে যে এনজাইম, তার নাম ডিএনএ লাইগেজ। আমরা পরে পড়বো যে ফসফোডাইস্টার বন্ড তৈরি করে। At one time, it was felt that there was enough evidence to suggest that DNA synthesis is discontinuous on both the strands. However, now it is known that DNA synthesis is continuous on one strand and discontinuous on the other strand. And when the double helix of DNA unwinds, খুলে যায়, DNA replication on one of the two strands, যেটা কিনা 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড, হ্যাঁ, ক্যান ইজিলি প্রসিড। ভেবে দেখ, যে প্যারেন্টাল স্ট্র্যান্ডটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, তার ডটার স্ট্র্যান্ডটা তৈরি হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এবং এটাই হচ্ছে মেন ডিরেকশন। তাই সে কন্টিনিউয়াসলি প্রসিড হতে পারে, কোনো অসুবিধা হয় না। তো যেটা বলছে, আবার বলছে দেখ, ডিএনএ রেপ্লিকেশন অন ওয়ান অফ দ্য টু স্ট্র্যান্ডস, এখানে প্যারেন্টাল স্ট্র্যান্ড লিখতে পারিস, ওয়ান অফ দ্য টু প্যারেন্টাল স্ট্র্যান্ডস can easily proceed continuously in 5 prime to 3 prime direction. This is the leading strand. On the other hand, যে প্যারেন্টাল টেমপ্লেট 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে থাকে, তার সিনথেসিস যদি করতে হয় একই ডিরেকশনে, সেটা কখনোই সম্ভব নয়। বলছে অন দ্য আদার হ্যান্ড, if the synthesis has to take place in 5 prime to 3 prime, তাহলে কারণ ডিএনএ যেহেতু অ্যান্টি প্যারালাল, একই দিকে কখনোই কিন্তু প্যারেন্টাল আর ডটার একই দিকে তৈরি হতে পারে না। So it has to be synthesized in a direction opposite
to that on the leading strand, কিন্তু ডিরেকশনটাকে সেম রেখে ঘুরিয়ে উল্টোভাবে ডিএনএ কে বেন্ড করিয়ে করানো হয়, and this strand is the lagging strand, and on this strand synthesis takes place in segments discontinuously, and these segments are then fused to create an intact lagging strand. ল্যাগিং কথাটার মানে হচ্ছে লিডিং এর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে তৈরি হয়, and this behavior where the leading strand is synthesized continuously and the lagging strand is synthesized discontinuously is called semi discontinuous replication. Hope this thing is clear. In certain virus like adenovirus or 529, linear DNA replicates from the two ends by strand displacement so that both strands can be copied in 5' to 3' direction simultaneously without any need for discontinuous replication. অর্থাৎ কিছু কিছু ভাইরাসের মধ্যে কিন্তু যেখানে দুটো স্ট্র্যান্ডই যেখানে আলটিমেটলি স্ট্র্যান্ড ডিসপ্লেসড হয়ে যায়, পুরো আলাদা হয়ে যায় স্ট্র্যান্ডটা, সে ঘুরে যেতে পারে তখন, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তারা 5' থেকে 3'-এ কন্টিনিউয়াস ম্যানারেই দুটো স্ট্র্যান্ড সিনথেসিস হতে পারে। এটা স্ট্র্যান্ড ডিসপ্লেসমেন্ট দ্বারাই একমাত্র সম্ভব, যেটা 529 এর মধ্যে বা অ্যাডিনোভাইরাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবি। Therefore, it is obvious that semi-discontinuous replication is the result of a need to synthesize both strands simultaneously from the same origin. ছবিটা দেখ, তাহলে দেখ নিউক্লিওটাইডস ক্যান বি অ্যাডেড কন্টিনিউয়াসলি টু দ্য এক্সপোজড এন্ড, দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে সিনথেসিস স্টার্টস ফ্রম হিয়ার, দ্যাট ইজ ইউনিডাইরেকশনাল রেপ্লিকেশন। এটা দেখাচ্ছে 5' থেকে 3' ইজ দ্য লিডিং স্ট্র্যান্ড, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, দেখতে পাচ্ছিস। তাহলে তার টেমপ্লেট স্ট্র্যান্ডটা কি 3' থেকে 5' হবে, আর যার প্যারেন্টাল স্ট্র্যান্ডই হচ্ছে 5' থেকে 3', তার দেখ উল্টো ডিরেকশনে হয়, কিন্তু ডিরেকশনটা কিন্তু সেমই থাকে, মানে একসঙ্গেই হয় 5' থেকে 3'। তাহলে প্রিভিয়াস ফ্র্যাগমেন্ট অফ দ্য ল্যাগিং স্ট্র্যান্ড, এইটা হচ্ছে লাস্ট ফ্র্যাগমেন্ট তৈরি হয়। দ্য সিঙ্গল স্ট্যান্ডার্ড রিজিয়ন মাস্ট বি এক্সপোজড ফ্রম দ্য নেক্সট সিঙ্গল স্ট্যান্ডার্ড রিজিয়ন মাস্ট বি এক্সপোজড, মানে প্রত্যেকবার নতুন নতুন করে প্রাইমার অ্যাড করতে হয়, দিস ইজ দ্য প্রাইমার ফর নেক্সট ফ্র্যাগমেন্ট অফ ল্যাগিং স্ট্র্যান্ড টু বি সিনথেসাইজড, এন্ড পরবর্তীকালে সমস্ত ল্যাগিং স্ট্র্যান্ড জুড়ে যায়। এটা ইউনি ডাইরেকশনের ক্ষেত্রে বলা হয়েছে, আর এটা হচ্ছে বাই ডাইরেকশনাল রেপ্লিকেশনস এর ক্ষেত্রে বলা হয়েছে, যার দুটো রেপ্লিকেশন ফর্ম থাকবে, ঠিক আছে। যেখানে সিনথেসিস স্টার্টস ওভার হিয়ার, যেখানে সিনথেসিসটা এরকম মাঝামাঝি জায়গা থেকে শুরু হয়, তাহলে এটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল, এটা বাই ডাইরেকশনাল। দেখ ভালো করে ছবিটা দেখ, এটা হচ্ছে খুব সম্ভবত স্ট্র্যান্ড ডিসপ্লেসমেন্ট মডেল, যেটা যেটা বলছিলাম যে ডিএনএ সিনথেসিস ইনিশিয়েটেড আলাদা হয়ে যাচ্ছে। দেখ ডিএনএ সিনথেসিস ইনিশিয়েটস এট দ্য 5' এন্ড, এখানেও ডিএনএ সিনথেসিস ইনিশিয়েটস এট দ্য 5' এন্ড এট দ্য সেকেন্ড স্ট্র্যান্ড, মানে দুটো স্ট্র্যান্ড পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে গেলে কিন্তু আমি ডিরেকশনটা সেম রাখতেই পারি। রেপ্লিকেশন ফর্ক প্রসিডস ডিসপ্লেসিং ওয়ান প্যারেন্টাল স্ট্র্যান্ড, পুরো আলাদা, দেখ পুরো আলাদা। আর নর্মাল ক্ষেত্রে কি হয়, একটা জায়গায় লেগে থাকে হেলিকেস, ওপরটা তখনও খোলেনি, তলাটা খুলেছে, এরকম পুরোটা একসঙ্গে আলাদা হয়ে যায় না, সেই জন্য কখনোই তারা একসঙ্গে এরকম মানে কন্টিনিউয়াসলি হওয়া সম্ভব নয়। তাহলে যদি বাই চান্স কনসেপচুয়াল প্রশ্ন করে তোকে যে ডিএনএ রেপ্লিকেশন কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে, তাহলে তখন বলতে হবে দ্য টোটাল স্ট্র্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ নেসেসারি for both the strands to synthesized in a continuous manner, that is 5' to 3'। যেহেতু স্ট্র্যান্ড ডিসপ্লেসমেন্ট নর্মাল ক্ষেত্রে হয় না, কয়েকটা এক্সেপশন ছাড়া, তাই আমার পক্ষে কন্টিনিউয়াস ম্যানারে দুটো স্ট্র্যান্ডকে সিনথেসিস করা সম্ভব নয়। বুঝা গেছে? বল, ক্লিয়ার হয়েছে কিনা বল, বুঝেছিস? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আগের ছবিটা একবার দেখাবেন? হ্যাঁ বল, এই ছবিটা নাকি না? না স্যার, এর আগে বড় ছবি। হ্যাঁ 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 এই ছবিটা, হ্যাঁ বল। দেখ আমি জুম করে দিলাম, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস। দেখ দেখ ভালো করে দেখ, উপরের ছবিটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল, তলার ছবিটা হচ্ছে বাই ডাইরেকশনাল। দেখ বোঝা গেছে, কোনো প্রশ্ন? স্যার যেটা বাই ডাইরেকশনাল হচ্ছে ওটার মধ্যে একই 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 স্ট্যান্ডের মধ্যে মানে একবার ল্যাগিং স্ট্যান্ডও হচ্ছে, একবার লিডিং স্ট্যান্ডও হচ্ছে। এই যে না, বোঝার চেষ্টা কর, খেয়াল কর, যেহেতু অরিজিনটা এরকম জায়গায়, খেয়াল করলি অরিজিনটা এরকম জায়গায়, তাহলে এটা যদি 5' হয়, তাহলে এখানটা 3', ঠিক আছে,
এই জায়গাটা 3 প্রাইম, এই জায়গাটা। তাহলে তাহলে এখান থেকে এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, এটা তো এই ডিরেকশনে হয়েছে। আবার বলছি গোলাচ্ছিস কিন্তু এই জায়গাটা। খুব ভালো প্রশ্ন করেছিস অর্পণ। আবার বলছি, বাইডাইরেকশনাল রেপ্লিকেশনে কি হয়, রেপ্লিকেশন ফর্কটা দুটো অপোজিট ওরিয়েন্টেশনে খোলে। এটা খুলছে এই দিকে, এটা খুলছে এই দিকে। তাহলে যেদিকে খুলছে সেই দিকে ভালো করে দেখ, যেদিকে খুলছে সেই দিকেই যদি যে স্ট্র্যান্ড সিনথেসাইজ হয় 5 প্রাইম 3 প্রাইম সেটা হলো কন্টিনিউয়াস। তাহলে এইটা তো খুলছে এই দিকে, ভালো করে অ্যারোটা খেয়াল কর আমার, এটা তো খুলছে এই দিকে, আর এই দিকের স্ট্যান্ডটা খুলছে কোন দিকে, এই দিকে, তাই তো? তাহলে এর জন্য এইটা হচ্ছে উল্টো দিক, মানে উল্টো দিকে যাচ্ছে। দেখ রেপ্লিকেশন ফর্ক যেদিকে যায়, আবার বলছি দেখ রেপ্লিকেশন ফর্ক যেদিকে যায়, ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস তার উল্টো দিকে যদি হয় তাহলে সেটা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। বোঝা গেল? এই কথাটা লিখে রাখ খাতার মধ্যে। আবার বলছি, রেপ্লিকেশন ফর্ক যেদিকে থাকে সেই দিকে যদি সেই দিক করে যে স্ট্র্যান্ড সিনথেসিস হয় সেটা হচ্ছে লিডিং, আর তার উল্টো দিকে যে স্ট্র্যান্ড তাকে পেছন করে উল্টো দিকে যে স্ট্র্যান্ড সিনথেসিস হয় সেটা হলো ল্যাগিং। আবার বলছি, আবার বলবো এই কথাটা, এটা বুঝতে পারলে কিন্তু বুঝতে পেরে যাবি। শোন ভালো করে, আবার বলছি, রেপ্লিকেশন ফর্ক যেদিকে থাকে সেই দিকে মুখ করে যে স্ট্যান্ড সিনথেসাইজড হয় সেটা হচ্ছে লিডিং, আর তাকে পেছনে ফেলে রেখে যে স্ট্যান্ড সিনথেসাইজড হয় সেটা হচ্ছে ল্যাগিং। তাহলে এর রেপ্লিকেশন ফর্ক তো এইটা, এদিককার এই জায়গাটা। দেখ তাকে পেছনে ফেলে যে স্ট্যান্ড সিনথেসিস হচ্ছে সেটা হচ্ছে ল্যাগিং, দেখ তাকে পেছনে ফেলে রেখে এদিকে যাচ্ছে। আর রেপ্লিকেশন ফর্কের দিকে মুখ করে যে স্ট্যান্ড যাচ্ছে সেটা হচ্ছে লিডিং, এই দেখ এই জায়গাটা হচ্ছে লিডিং। ক্লিয়ার? আর রেপ্লিকেশন অরিজিন তো এইটা। হ্যাঁ, তাহলে রেপ্লিকেশন অরিজিন তো হচ্ছে এইটুকুনি, এইটা এখান থেকে রেপ্লিকেশন অরিজিন দুটো অভিমুখে হচ্ছে তো। তাহলে এবার এক্ষেত্রে দেখ, এইটা যদি রেপ্লিকেশন ফর্ক হয় এই দিকে যাচ্ছে মানে লিডিং, আর উল্টো দিকে যাচ্ছে মানে ল্যাগিং। তাহলে একটাই ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে যেহেতু দুটো আলাদা আলাদা ওরিয়েন্টেশনে রেপ্লিকেশন হচ্ছে সেই জন্য তো বাই ডাইরেকশনাল, সে দুদিকে হতেই পারে তো সেটা। তাহলে যেদিকে লিডিং বা ল্যাগিং, ওই ল্যাগিংটা কিন্তু ওই দিকের রেপ্লিকেশন ফর্কের জন্য, আর লিডিংটা হচ্ছে এদিকটার রেপ্লিকেশন ফর্কের জন্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারণ এখানে কিন্তু দুটো ডিরেকশনে সিনথেসিস হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি জানি না বাকিটা বুঝতে পেরেছিস কিনা। প্রতিভা, রিজিত, সবাইকে জিজ্ঞেস করছি যাদের নাম মনে পড়ছে আমার, বুঝেছিস? ঈশিতা, এই জায়গাটা কিন্তু খুব বোঝার জিনিস, কিন্তু অর্পণ যেটা স্যার ধরেছে, ভেরি বলছি গুড। যে হ্যাঁ নিচের যে লিডিং স্ট্যান্ড আছে তার হুম, ল্যাগিং স্ট্যান্ডটা তার ওপরের যেটা আছে সেটা তো, না, আরেকবার বল, তোর প্রশ্নটা বুঝলাম না। মানে নিচের দিকে বাঁ দিকে যে লিডিং স্ট্যান্ডটা আছে তার জন্য এইটা এইটা ল্যাগিংটা, হ্যাঁ এইটা দেখ মার্ক করেছি, এইটা তো। হ্যাঁ এর জন্য ওপরেরটা তো। এর ল্যাগিং স্ট্যান্ড হচ্ছে এইটা, হ্যাঁ হ্যাঁ। এর ল্যাগিং স্ট্যান্ড হচ্ছে এইটা। এবার ক্লিয়ার হয়েছে? হুম হুম। হ্যাঁ। আর এই দিকটা তাহলে এবার অপোজিটটা বুঝে নে তাহলে। হ্যাঁ হ্যাঁ মানে বুঝতে পেরেছি। একই লাইনের লিডিং ল্যাগিং ভাবলে হবে না, কারণ দুটো ডিফারেন্ট ডিরেকশনে হচ্ছে তো। ইউনি ডাইরেকশনালে সেই সমস্যাটা নেই, কিন্তু বাই ডাইরেকশনালে সেই সমস্যাটা আছে। তাহলে আবার বলছি, এই জায়গাটাই হচ্ছে বোঝার এবং লেখার জায়গা, খাতায় নোট ডাউন করতে পারিস। রেপ্লিকেশন ফর্ক যে অভিমুখে খুলছে বা যে ডিরেকশনে ওপেন আপ হচ্ছে সেই দিকে মুখ করে যে রেপ্লিকেশন প্রসিডস হয় ডটার স্ট্র্যান্ড সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, আর তার অপোজিটে ওরিয়েন্টেশনে যে স্ট্র্যান্ড সিনথেসিস হয় সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এটা মনে রাখলেই তুই পরীক্ষায় সব পারবি লিখতে, আঁকতেও সুবিধা হবে তোর। খুব ভালো প্রশ্ন অর্পণ ধরেছে এটা। আর বল কোনো প্রশ্ন থাকলে। আর কোনো প্রশ্ন? স্যার আর বলছি এই যে বল। তৈরি হচ্ছে, এই যে মানে কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে ফের ভাঙছে ফের তৈরি হচ্ছে, এটা কি আলাদা কোনো মেকানিজম আছে? আরেকবার বল। এই যে ল্যাগিং স্ট্যান্ডটা তৈরি হচ্ছে, ঠিক মানে ঠিক কিছুটা তৈরি হচ্ছে ফের ভাঙছে ফের প্রাইমার যোগ ঠিক হচ্ছে ফের ঠিক তৈরি এক- হচ্ছে, ঠিক এটা কি ঠিক পরে অ্যাটাচ হওয়ার আলাদা কোনো মেকানিজম আছে বা এরকম কিছু? পরে অ্যাটাচ হওয়ার আলাদা কোনো মেকানিজম বলতে, তারা তো এরকম বললাম খেপে খেপে তৈরি হয়, মানে ফ্র্যাগমেন্টেড ওয়েতে তৈরি হয়। তারা জুড়ে যাচ্ছে, তারা জুড়ে যায় ওই যে হেল্প অফ দ্য এনজাইম লাইগেস, লাইগেস এনজাইম তাদেরকে জুড়ে দেয়। এবং খেয়াল করে দেখ, পরবর্তীকালে আরো জানবি, আরো রেপ্লিকেশন এখানেই শেষ নয়। লিডিং স্ট্র্যান্ড সিনথেসিসের জন্য একটাই আরএনএ প্রাইমার লাগে, মানে একটাই ফ্রি 3 প্রাইম ওএইচ লাগে। আর যেহেতু ল্যাগিং স্ট্র্যান্ডটা বারবার ফ্র্যাগমেন্টেড ম্যানারে তৈরি হচ্ছে তাই বারবার কিন্তু ওখানে প্রাইমার লাগছে, ছোট ছোট প্রাইমার। এবং এই বারবার ছোট ছোট প্রাইমার লাগার জন্য ছোট্ট ছোট্ট আরএনএ আরএনএ ঢুকে যাচ্ছে, আরএনএ ডিএনএ এরকম করে তৈরি হচ্ছে। তো ডিএনএ পল ওয়ান পরে এসে দেখে এই আরএনএ গুলো তো এখানে বেকার, ডিএনএ এর মধ্যে আরএনএ থাকবে কোত্থেকে, ও শুরু করিয়ে দিয়েছে হয়ে গেছে তারপর চলে যাও, ওই আরএনএ গুলোকে ও রিমুভ করিয়ে দেয়।
আরএনএ গুলোকে রিমুভ করিয়ে ওই জায়গায় আবার টেমপ্লেটকে দেখে দেখে নতুন ডিএনএ অ্যাড করে, করার পর লাস্টে সিলিং এর কাজটা করে বা জুড়ে দেওয়ার কাজটা করে ডিএনএ লাইগেজ। ওইটা দেখে আর কেউ পরে বুঝতে পারবে না যে কোন ডিএনএ স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি তৈরি হয়েছিল আর কোন ডিএনএ স্ট্র্যান্ডটা ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়েছিল। মানে পরবর্তীকালে দেখে আর বোঝার উপায় নেই। লাস্টে এই মেকআপের কাজটা করে হচ্ছে ডিএনএ পল 1, আর ফাইনালি সিলিংটা করে হচ্ছে ডিএনএ লাইগেজ। বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা জাস্ট আর কি এগোবো বল আজকে? আর কি এগোবো? আর তোরা চাইলে আমি এগোতেই পারি, আমার কোনো অসুবিধে নেই। স্যার বলছি ক্লাস আছে ওই ও জন্য। ক্লাস আছে, হ্যাঁ বলেছিলিস 7টা থেকে না? হ্যাঁ। আচ্ছা, আমি এই নোটটা দিয়ে রাখছি। তোরা না এখান থেকে আমি একটা কম্প্যাক্ট, আমি আবারও বলছি তোদের অ্যাজ পার সিলেবাস পুরো নোটটা এখানে কভার আপ করে আছে, কিন্তু আমি আগের দিন যে নোটটা থেকে পড়াচ্ছিলাম ওটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ইন ফিউচারের জন্য। তাহলে এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে, ডিএনএ স্ট্রাকচার, এটা তোরা দেখতে পারিস। আমি এখনো ইলংগেশনটা পড়াইনি। হ্যাঁ, হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন, তার ডেফিনেশন যেটা পড়লাম এই যে এই জায়গায়, এই হচ্ছে মডেলটা কি করে হয়, একটা লিডিং স্ট্র্যান্ড, এটা ল্যাগিং স্ট্র্যান্ড ঘুরে গিয়ে হচ্ছে। দ্য মেকানিজম অফ ডিএনএ রেপ্লিকেশন, তোরা ডিএনএ পলিমারেজ হেলিকেজ এনজাইম কি কাজ করে এটা সম্বন্ধে না একটু পড়ে পড়ে যাবি। আমি আমি অবশ্যই আবার বলছি নেক্সট ক্লাসে আবার বোঝাবো, তবে বেশি ক্লাস কিন্তু রেপ্লিকেশনের আর নেব না। রেপ্লিকেশন ফর্কের কাজ কি, তার ফাংশন কি, এই যে রেপ্লিকেশন ফর্ক আরএনএ প্রাইমার তৈরি হচ্ছে, নোটটা একটু পড়বি ভালো করে। আলাদা করে সব দেওয়া আছে, লিডিং স্ট্যান্ডের শর্ট ফর্ম, ল্যাগিং স্ট্যান্ডের শর্ট ফর্ম। এই নোটটা পড়লে আর কিছু বই টই কিছুই পড়ার দরকার নেই। ওয়াই ইজ ডিএনএ রেপ্লিকেশন ইম্পর্টেন্ট, স্ট্রেস কোত্থেকে আসে, এগুলো সব পড়াবো আমি। আমি জাস্ট ক্লাসটা শেষ করছি একটা ছোট্ট ভিডিও দেখিয়ে তোদেরকে। ভিডিওটায় জাস্ট দেখ ওই কি করে দুটো স্ট্যান্ড একসঙ্গে সিনথেসাইজড হয়, জাস্ট ওই জায়গাটা খালি 1 মিনিট লাগবে। দাঁড়া, কম্পিটিটিভ এক্সামস কোথায় গেল সেটি, সরি, জাস্ট একটা ভিডিও দেখাচ্ছি দেখ। দাঁড়া দাঁড়া, দাঁড়া, এইটা না হলে হবে না, দেখাচ্ছে। এগুলো তো ওখান থেকে পরে দেখাবো ভিডিওতে। আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে দিচ্ছে। এটা ডিএনএ পল, এটা আরএনএ এইচ সবসময় করে না, ডিএনএ পল 1 এই কাজটা করে, ওই জায়গাটা জুড়ে যাবে আবার। এই গ্যাপটাকে দেখ, ডিএনএ পল 1 আবার ফিল করে দিচ্ছে, আর ফাইনালি ডিএনএ লাইগেজ জুড়ে দেবে। দেখেছিস? এই দেখ, দেখেছিস এই ছবিটা আমি আচ্ছা এটা না, এক মিনিট, এগুলো নেক্সট ক্লাসে পড়বো আমরা। মানে একটাই ডিএনএ পল কাজ করে, পলিমারেজ 3, তার দুটো সাব ইউনিট থাকে। এই দেখ, এই হচ্ছে মডেলটা, দেখ ভালো করে কি করে দেখ ভালো করে, জাস্ট এই ছবিটা দেখতে থাক খালি। দেখেছিস? এইটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, দেখ 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, দেখ দেখেছিস? দেখ অল্প অল্প করে একটু একটু করে তৈরি হচ্ছে, খেয়াল কর। দেখেছিস এটা কোন দিকে হচ্ছে, দেখ যেদিকে রেপ্লিকেশন ফর্ক তার পিছন দিকে সিনথেসাইজড হচ্ছে, আর যেদিকে রেপ্লিকেশন ফর্ক সেই দিকেই যেটা সিনথেসাইজড হয় সেটা হচ্ছে তোমার লিডিং স্ট্র্যান্ড। এই হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, এই জায়গাটা ওয়াই শেপ, এই জায়গাটা খেয়াল করেছিস? এই হচ্ছে হেলিকেজ এনজাইম, এই অরেঞ্জ কালারটা হচ্ছে হেলিকেজ এনজাইম। দেখেছিস ডিএনএটা কেমন বেন্ড খেয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য, দেখ খেয়ে দেখ অল্প অল্প করে আরএনএ প্রাইমার লাগছে, একটু করে জুড়ছে, আবার ওটাকে পাঠিয়ে দিচ্ছে পেছনে। এই হচ্ছে ট্রম্বোন মডেল।
এইভাবেই ডিএনএ ল্যাগিং স্ট্র্যান্ডে সিনথেসাইজড হয়। আর এই যে দেখতে পাচ্ছি সেরকম রিং এর মতো স্ট্রাকচার, এটাকে বলে স্লাইডিং ক্ল্যাম্প, যে গিয়ে ডিএনএ পলকে সাপোর্ট দেয় যাতে ও খুলে পড়ে না যায়। এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের লিডিং আর ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস। এটুকুই দেখার জন্য বলছিলাম। তারপর নেক্সট ক্লাস আমরা টুইসডে পড়বো আবার, যেখানে আমরা ইলংগেশনটা ফাইনালি আবার ভালো করে কন্টিনিউ করব। ইলংগেশন ব্যাপারটা কি হয়, ওখানে কি হচ্ছে। তার আগে তোরা কিন্তু এই নোটটা, আমি যে ফাইনাল যে মেকআপ করলাম, এই নোটের মধ্যে সমস্ত কিছু আছে, এভরিথিং ইজ দেয়ার, ওইখানটা পড়তে শুরু কর, ঠিক আছে? ওকে, ওই একটাই নোট দেবো আমি, আর তার সঙ্গে ওই বাজে হাতের লেখার নোট, আর কোনো রেপ্লিকেশনের নোট কিন্তু আমি দেবো না। ওকে, রেখে দিলাম তাহলে, বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।